বিশ্বাস কর, প্রেম করার সাহস ছিল না। শাশ্বত চট্টোপাধ্যায়কে প্রথম নামটা যেটা করতেই হয় উত্তম কুমার। এটা তো সূর্য আলাদা, বাকি সবাই স্টার। উত্তম কুমার উত্তম কুমার 11 ভার্সেস দিলীপ কুমার 11 এর ক্রিকেট ম্যাচ হলো, সেই দিন প্রথম জেনে দেখেছিলাম উত্তম কুমারের পপুলারিটি কাকে বলে। চারবাক আর সোনেক্সের মিলিত পরিবেশ যদি না থাকতো আজকে হয়তো আমি এখানে থাকতাম না। আমার মনে হয়নি প্রয়োজনের থেকে বেশি ট্যালেন্টেড হলে না তারা ব্যালেন্স রাখতে খুব মুশকিল হয় তাদের জীবনে। ব্যক্তিগতভাবে চূড়ান্ত স্ট্রেট। হ্যাঁ, সেই মানুষটাকে যখন নাইট ম্যানেজার করতে হলো, হ্যাঁ, তোমার আর মিমের এই সম্পর্কটা কি? আমার সঙ্গে মিমের কোনো সম্পর্ক নেই। দুটো দুঃখ আছে, কোন দুঃখটা বড়? উত্তম কুমারের সাথে একটাও স্থির চিত্র পর্যন্ত নেই। জয় বাবা ফেলুনাথের রুকু মিস। কবি সুমন বলেছিলেন, এই শহর জানে আমার প্রথম সবকিছু। ঠিক তেমনি এই শহরের মতন একজন মানুষ জানে আমার প্রথম সবকিছু। যখন প্রথমবার বড় হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালাম, আমার উল্টো দিকে নায়কের নাম ছিল সেই ভদ্রলোক। যখন আমি প্রথমবার মেগা সিরিয়ালের অভিনেতা হয়ে আমার কাজ ক্যামেরার সামনে করলাম, তখন নির্দেশক ছিলেন এই ভদ্রলোক। তারপর দিনের পর দিন অজস্র ছবি করে গেছি এবং একটা জিনিস সবার আগে শিখেছি, তুমি কত বড় অভিনেতা সেটা তোমার হাতে নেই, কিন্তু তুমি কত ভালো সহ অভিনেতা হতে পারবে, তুমি কত ভালোভাবে পাশের জনকে অনুপ্রাণিত করতে পারবে দিনের পর দিন, সেটা শিখেছি দিনের পর দিন। আমি ভাগ্যবান যে আমি আমার জীবনে সব সময় আমার শুরুর দিকে শাশ্বত চট্টোপাধ্যায়কে পেয়েছি। এবং আমার কথা নয়, এখন গোটা দেশ জানে এই দেশের অন্যতম সম্মানিত অভিনেতার নাম শাশ্বত চট্টোপাধ্যায়। যে আমার জীবনে সবকিছু শুরু করেছে, সে সহজ কথা শুরুর দিকে থাকবে না, এ তো হতে পারে না। অপুদা, ওয়েলকাম। আরে অনেক দিন পরে একসঙ্গে বসে ক্যামেরার সামনে আবার পুরোনো দিনের কথা মনে পড়ছে। মানে 20-21 বছরের একসাথে থাকা, 2003 থেকে আবার আসবো ফিরের সময় থেকে। আমি আমার টিমকে বলবো যে এডিটে আমাদের সেই সময়কার ছবিগুলো দেখাতে, যেটা কয়েকটা বম্বে চৌপাটিতে আছে, বম্বের বিভিন্ন রাস্তায় ঘাটে আমরা জিনিস তুই বোধহয় পোস্ট করেছিলি, আমি আবার স্ক্রিনশট নিয়ে রেখে দিই। হ্যাঁ, সেইগুলো স্মৃতি, মানে সেই সময়ের স্মৃতি। যখন আমি ভাবি একটা কথা, যে আমি অভিনয় করতে এসেছি প্রথমবার, দিনে 10টা থেকে 12টা করে এনজি করছি, ফাইট সিনে মারের কোনো মাপ নেই, তোমার গায়ে সত্যি সত্যি লাগছে, কি করে সহ্য করতে বলো তো দিনের পর দিন আমাকে? এই শিক্ষাটা প্রত্যেকটা জুনিয়রের প্রতি, শুধু আমাকে নয়, আমি প্রত্যেকটা জুনিয়রের মুখে এক কথা শুনেছি। অপুদা, না দেখ, যে কোনো কাজ করতে গেলে আমার একার পক্ষে তো একটা সিন টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেখানে আমার কো অ্যাক্টর আছে, সে যদি সাবলীল না হয়, তারটাও যদি একসঙ্গে ভালো না হয়, সিনটা খারাপ হবে। সিনটা খারাপ হলে, এরকম 5টা সিন খারাপ হলে ছবিটা খারাপ হবে। তখন ছবিটাকে খারাপ বললে আমাকেও কেউ ভালো বলবে না। এটা হচ্ছে প্রফেশনালিজম। তুমি একা তো নয়, একটা সিনেমা হচ্ছে বা থিয়েটার হচ্ছে কালেকটিভ আর্ট। তোমার সেখানে মিউজিকও লাগে, অন্যান্য অ্যাক্টরদেরও লাগে, লাইট লাগে, ক্যামেরা লাগে, সব লাগে। হ্যাঁ, একা একা হয়তো একটা গিটার নিয়ে গান গাওয়া যায়, বাকি শিল্প মানে কালেকটিভ। তো কাজেই ইটস পার্ট অফ দ্য গেম। যাকগে, শুরু থেকে শুরু করা যাক। হ্যাঁ, বসন্ত রায় রোডের ছোটবেলা। আমি বুঝতে পারি না, তুমি তো অনস্বীকার্যভাবে স্টার কিড, তা সত্ত্বেও তোমার মধ্যে একটা রকবাজ, একটা পাড়া, একটা মানে সাধারণ ছেলে, সেই নিয়ে বাড়ি থেকে কম বকুনি মার জোটেনি। কিন্তু তাও সেই সময়ের কথা কিছু বলো না। দেখ, আমাদের পাড়াটা ছিল রাজা বসন্ত রায় রোড। ওই রাজা বসন্ত রায়ের ওই জায়গাটা, যেটা হচ্ছে ত্যাগরাজ হল এবং মাইসোর হলের মাঝামাঝি জায়গাটা। তো সেখানে আমাদের পাড়ায় বড় হয়েছি। পাড়ায় বড় হওয়া মানে পাড়ার ছেলে, আমাদের রক ছিল, ধরে নে না পটল ডাঙা। ওটা টেনি খেবলা হাবুল, হ্যাঁ, সব থাকবে। আরো অনেক বেশি সংখ্যায় ছিল। রাস্তায় ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তাই নিয়ে লোকের বাড়ির কাঁচ ভেঙে যাওয়া। বেশ ভালো ক্রিকেট খেলতাম আমরা, সারান্ডায় ক্রিকেট খেলেছি। গাড়ির কাঁচ ভেঙে যাওয়া, বাবার কাছে কমপ্লেন আসা, এসব হয়েছে, প্রচুর হয়েছে।
কমপ্লেন তো তোমার সাউথ পয়েন্টেও হয়েছে। প্রতি বছর হতো। মানে মজার কথা হচ্ছে, যত বছর সাউথ পয়েন্টে পড়েছি মাধ্যমিক অবধি, হয় জিওগ্রাফিতে পাশ করলে হিস্ট্রিতে ফেল, হিস্ট্রিতে পাশ করলে জিওগ্রাফিতে ফেল, কারণ কোনো দুটোর একটা সাবজেক্ট আমার ভালো লাগতো না। মানে কষ্ট করে সময় দিয়ে পড়তাম। আরে গার্জেন কল হতো, বাবা যেতেন না অবভিয়াসলি, মা যেত। মা ফিরে আসার পরে মার পেয়ার অফ চুড়ির থেকে একটা করে পেয়ার ভেঙে যেত আমার পিঠে। এবং মজা হচ্ছে, সেইখান থেকে শুরু করে যখন সাউথ পয়েন্টের 50th অ্যানিভার্সারি, এটা আমি আসতে চাইছিলাম, সাউথ পয়েন্ট 50th অ্যানিভার্সারিতে 50 জন স্টুডেন্টকে ফেলিসিটেট করলো, তার মধ্যে আমি একজন। আমার ক্লাস টিচার যখন ঢুকছি সেদিনকে, আমি জীবনে ভাবিনি শাশ্বত স্কুল তোকে অ্যাওয়ার্ড দেবে, আবার সেখানে আমাকে উপস্থিত থাকতে হবে। মানে সাউথ পয়েন্টের ভূগোলে তুমি ঐতিহাসিক হয়ে যাবে বলে একদম ইতিহাস বা ভূগোল কোনো একটা স্কিপ করতে। একদম আশ্চর্য একটা লাইফের। আচ্ছা, তুমি শূন্য পেয়ে গ্র্যান্ড হোটেলে গেছিলে নাকি কোনো একটা 5 স্টারে গেছিলে? হ্যাঁ, 5 স্টারে প্রথমবার গিয়েছিলাম। শুধু শূন্য নয়, ক্লাস ওয়ার্কে শূন্য পেলাম, মানে তো আমার যোগ্যতা ছিল না, আমার পড়া হয়ে ওঠেনি। হোমওয়ার্কে, অঙ্কে হোমওয়ার্কে শূন্য পেয়েছিলাম, কারণ হয় মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বা করিনি, হয় না তখন একটা লেখাপড়া করতে হয়, তাই স্কুলে যেতে হয়, তাই যাই। ওটা আমার জীবন নয় আর কি অ্যাকচুয়ালি। তো বাবা যে মুহূর্তে ওটা দেখলো, দেখে আমার দিকে তাকিয়ে বললো, তোর মা তো রত্নগর্ভা, এইরকম একজন সৎ ছেলের জন্ম দিয়েছে যে হোমওয়ার্কে পর্যন্ত অন্য কাউকে দিয়ে করিয়ে নিয়ে গিয়ে মার্কসটা আনেনি। এত সৎ ছেলে আমি আগে দেখিনি। সেই দিন সন্ধেবেলা বাবা মা আমি, আমার মনে আছে একটি 5 স্টারে খেতে গিয়েছিলাম, প্রথমবার আমার 5 স্টারে যাওয়া, সেটা ওই কারণের জন্য। আমার যেটা একটা আশ্চর্য লাগে, যখন বাঙালি সেভাবে কম্পিউটার শব্দটাই জানে না, তখন তুমি কম্পিউটার কোর্স করছো। হ্যাঁ, আমি সেটার জন্য দায়ী ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আমাদের দাদা অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। একদিন দেখি আমার বাড়িতে, এখানেই শিফট করে গেছি তখন। তো তখন কি রূপকথা করছো? না, রূপকথা অবধি তখনও যাইনি। মানে ভাস্কর দা বললে রূপকথাটা আসে বোধহয় সবে শুরু হয়েছে, বা না সেটা অন্য কারণ। ভাস্কর দা তো তখন বাংলা ফিল্মে হিরো রোল সবে করা শুরু করেছে। সেই সময় হঠাৎ একদিন দেখি ভাস্কর ব্যানার্জি বসে আছে, আমি চেনা চেনা লাগলো ভাস্কর ব্যানার্জি। আমি তখন অভিনয় আসিনি, আমি বোধহয় তখন থিয়েটারটা করছি। আমি কি ব্যাপার দেখছি, এই আজিমগঞ্জ হাউসের একটা কম্পিউটারের শেখার ফর্ম টর্ম এসে সব, কি হলো আমি বুঝলাম। বাবা বলো, কেমন ভালো তো? তো বাবা আমাকে বললেন এগুলো এনে দিতে, তোকে ওখানে ভর্তি করতে আফটার গ্র্যাজুয়েশন। অনলাইন থাকো, একটা কোনো ক্রমে পার করেছি গ্র্যাজুয়েশন, অন্য আরেকটা ঢুকিয়ে দিচ্ছে। আমি খুব রাগ হয়েছিল সেদিনকে ভাস্করদার উপর স্পেশালি। তুমি অভিনেতা, তোমার হঠাৎ কম্পিউটার স্কুল থেকে দিয়ে আসার দরকারটা কি? পরে আবার ভাস্করদা বলেছিল, যখন আমি এস্টাবলিশড হচ্ছি বা হয়ে গেছি, সিরিয়ালের রূপকথা হয়ে গেছে, এক আকাশের নিচে চলছে, ভাস্করদা মজা করে বলতো, এত চেষ্টা করেছিলাম এই ছেলেটা যাতে ইন্ডাস্ট্রিতে এসে আমার ভাত না মারে, তাও মেরে যাচ্ছে। ভাস্করদাই বলতে পারে, ওর মতো সহজ সরল ছেলেই বলতে পারে, ভাস্করদাই পারে। ফার্স্ট ওই সময় একটা মানুষ কম্পিউটার সম্বন্ধে অনিচ্ছায় হোক ইচ্ছায় হোক সড়গড় হয়ে গেছে, সেই মানুষটা মোবাইল এত দেরিতে হাতে নিল কেন? কারণ আমি দেখেছি মোবাইলটা, মানে কি বলবো, অন্য কোনো নেশা তার রিহ্যাব আছে, ওষুধপত্র পাওয়া যায়, তো মোবাইলের নেশাটা আমি দেখেছি মানুষ না কিরকম প্যানিক করতে শুরু করতো। গোড়ার দিকে দেখতাম তো, মানে এমনও হয়েছিল বাবা নিয়েছিল মোবাইল। কারণ আমাদের এই এলাকায় একবার, আমার মনে আছে সালটা মনে নেই, আমাদের ল্যান্ডলাইন কিন্তু এখনো ওয়ার্কিং, আমি কিন্তু এখনো বিএসএনএল এর, হ্যাঁ, তো বাবা পর্যন্ত এখানে 15 দিন একটা টেলিফোন লাইন খারাপ ছিল, ল্যান্ডলাইন। আমি দেখলাম বাবার টেনশন হয়ে গেছে, কাজের কথা কি করে আসবে করে নিয়ে বাবাও নিয়েছিল তখন ওই শক্ত ফোনগুলো, এরম অ্যান্টেনা ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে, বাটখারা। হ্যাঁ, তাহলে দেখি তো এই তো বাবার মতো লোক, যে ছোটবেলা এত বছরে মোবাইল দেখেনি কোনোদিন, ইউজ তো দূরের কথা, সে পর্যন্ত এরম প্যানিক করছে। তাহলে আমাকে একটা হিসেব করে নিতে হবে যে এর মধ্যে ঢুকলে না আর বেরোতে পারবো না। এবং
এখনো অবধি আমি মোবাইলটা কিন্তু জাস্ট ওই কল করা এর জন্য পারপাসলি ব্যবহার করি। আমার একটা ইনস্টাগ্রাম পেজ করতে হয়েছে, কারণ ফলস পাতা থেকে অনেক কিছু হচ্ছিল, তো সেই কারণে করা। কিন্তু ও নেশা থেকে আমি মানে সত্যি মানে ঢুকতে চাইনি ওই নেশাটায়। অন্য অনেক কিছু আছে নেশা করার জন্য। হ্যাঁ, সে তো বটেই। এবং যেটা দেখা যায় যে শাশ্বত চট্টোপাধ্যায় একটা ইউনিটে আছে, মানে সেই ইউনিটে 100% আছে। এটা মনে হয় মোবাইল না থাকার কারণেও অনেকটা, হ্যাঁ, মোবাইলটাকে জীবনে গুরুত্ব না দেওয়ার জন্য। অনেকেরই আছে যে আমি যে এখনো শুটিং করতে যাই, মোবাইল কিন্তু আমার ব্যাগে ফ্লাইট মোড বা সুইচ অফ মোডে সারাদিন ব্যাগে থাকে, মানে ফ্লোরে নিয়ে ঢুকি না। তার জন্য কি হয়, আমাকে মানে আমি সব সারাক্ষণই সিন নিয়ে ভাবতে পারছি বা কনসেন্ট্রেট করতে পারছি, কাজটার মধ্যে থাকছি। এই আমি অনেককে দেখেছি, মানে শট শেষ হয়ে গেলেই হাতটা এরম বাড়িয়ে দেয়, একজন অ্যাটেন্ডেন্ট এসে হাতে ফোনটা দিয়ে দেয়, তারপর একা একা বসে বসে মোবাইল। মানুষ আড্ডা মারতে ভুলে গেছে। 10টা লোক ঘরে বসে আছে, আমি যে কোনো দিন ছবি তুলে দেখাতে পারি, পোস্ট করতে পারি, তারা রেগে যাবেন হয়তো। 10টা লোক পাশাপাশি বসে আছে, চেনে একে অপরকে। তারারাও যত আলোকবর্ষ দূরে। এখন টিভিকে অন্তত মনে হতো যে তাও কমিউনিটি, তখন উনি টিভিকে নিয়ে লিখেছিলেন একসঙ্গে বসে। হ্যাঁ, তাও লোকে টিভি দেখছে, কথা বলছে, ঠিক আছে, কিন্তু বিভিন্ন জন তো বিভিন্ন জিনিসে ইন্টারেস্টেড না। এ তো তোমার হাতে খুলে দিয়ে দিয়েছে সব, তো মুদির দোকান, তোমার যেটা কেনা তুমি কেনো। আরেকটা বড় ডিফারেন্স অন্যান্য স্টার কিডদের সঙ্গে, তুমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করেছো। হ্যাঁ, মানে এবং সেটার জন্য দায়ী তুমি সবসময় বলো জেডি। এবং ওখানে ভর্তি করার জন্য দায়ী আমার বাবা। এই পুরো তুমি এই চারবাক আর সোনেক্স এর মিলিত পরিবেশটা যদি আমাদের চারবাক আর সোনেক্স এর মিলিত পরিবেশ যদি না থাকতো, আজকে হয়তো আমি এখানে থাকতাম না। কারণ যেদিন প্রথম ঢুকেছিলাম জোসনদার ঘরে নিয়ে যাওয়ার জন্য, মাকে আর আমাকে এগিয়ে দিচ্ছে, তখন দেখি আমার সাউথ পয়েন্টে আমার সঙ্গে পড়তো অনির্বাণ ভট্টাচার্য। এই কদিন আগে এসেছিল, এখন ব্যাঙ্গালোরে থাকে। অনির্বাণ ভট্টাচার্য চারবাকের রিহার্সাল রুমটা মুছছে, বালতি একটা টানা ব্যাকা, একটা বালতি, একটা নেতা। আমি না, কিরে ভালো? হ্যাঁ ভালো। তো যা যা, যেটি ভেতরে ওয়েট করছে। আমি মনে মনে ভাবলাম, অনির্বাণের এত খারাপ অবস্থা হয়েছে, জোসেন্দর সিদারের ঘর মুছছে। এটা ফার্স্ট রিয়াকশন। বাবা সাউথ পয়েন্টের টিচার, আমাদের অঙ্ক আঁকা শেখাতেন। তো গেলাম, এসো অঞ্জলি বসো। যেটি সাদা চুল, সেই সাদা পাজামা, সাদা পাঞ্জাবি, গিলে করা পাঞ্জাবি, দেখে এসছি তেরো পার্বণ হয়ে গেছে। তো আরেকটা প্রথম বললেন মাকে, বসো বসো বসো। তা দিয়ে তাকিয়ে আছেন, কে শুভেন্দু এটা? আর ওটা শুনলেই আমার তখন রাগা হতো, সবাই তাই বলতো, কে শুভেন্দু এটা, অভিনয় করবি? হ্যাঁ, ইচ্ছে তো আছে। বেশি আর ঘাঁটাচ্ছি না, প্রথমবার আলাপ। ভদ্রলোকের মধ্যে একটা বেশ গলা টলা নিয়ে সব একটা ব্যাপার ছিল জেডির। ঘর মুছতে পারিস? আমার না টাং করে অ্যান্টেনাটা কিরম হলো, কি? আমি তখন বুঝলাম ও দলে আছে। আমার তখন ইগোতে লাগলো, এর এমন কি ব্যাপার, ঘর মুছতে পারবো না? কাল থেকে চলে আয়, 6টার মধ্যে ঢুকবি। ইনফ্যাক্ট হ্যাঁ, 6টার মধ্যে ঢুকবি, 6:30 থেকে রিহার্সাল। ঘরটা ঝাঁট দিবি, মুছবি, রেডি করবি, 17 ইঞ্চি পেতে রেডি করবি, তারপর রিহার্সাল হবে। সেই শুরু হলো ঘর ঝাড়মুছ করা। তারপর ধীরে ধীরে প্রক্সি দেওয়া, তারপরে ওই মাল লোড করে কখনো একাডেমি, কখনো শিশির মঞ্চ, কখনো কলসোতে যাওয়া। আর এগুলোর ইন্সপিরেশন ছিল কে আমার চোখের সামনে? সব্যসাচী চক্রবর্তী। সে লোকটা বাংলা টেলিভিশনের প্রথম সুপারস্টার, এবং ইফ আই মে বিগেস্ট বলা যায়, বিগেস্ট। সেই সময় যা ক্রেজ ছিল বেনুদাকে নিয়ে, ভাবা যায়, আমরা পাগল ছিলাম, ভাবা যায় না। আর সেই লোকটার দিকে তাকিয়ে কিন্তু আরো উচ্ছ্বাসটা ছিল আমার, যে এই লোকটা আমার সঙ্গে আছে। তো জান লড়িয়ে করেছি ওগুলো। আর একদিকে তেমন জোছনদা সুযোগ দিয়েছিলেন যে সোনেক্সে আমি যেতাম, সেখানে রবিরঞ্জন মৈত্র, সব্যসাচী চক্রবর্তী, দেবাংশু সেনগুপ্ত, এদের কাছ থেকে আমি এডিট শিখছি লো ব্যান্ডে।
এন্ট্রি ইন এন্ট্রি আউট, সে বিশাল টেবিল থাকতো, দুটো চাকা, সে এডিট শেখা। ইভেন এমন হয়েছে আমি বুম ধরেছি, পিঁপড়েকে ফলো করেছো, হ্যাঁ বুম ধরেছি, শটে সাউন্ড নিয়েছি, বুমে ট্রলি ঠেলেছি, ক্যামেরা অপারেট করেছি। এবং সেখানে ওই দুটো পদ্ধতিতে প্রথম ফোকাস করা শিখলাম। একটা হচ্ছে ওই লাইন দিয়ে পিঁপড়ে যাচ্ছি, যে কোনো একটাকে ধর, এবার তার সঙ্গে এগিয়ে চল। আর তখনকার ক্যামেরাগুলো খুব হেভি ছিল, লো ব্যান্ডের ক্যামেরাগুলো, সেই শেখা। আরেকটা যেটা আমি পেয়েছি, আর কেউ পেয়েছেন কিনা জানি না, টেলিভিশনের সব থেকে বড় সুপারস্টার সব্যসাচী চক্রবর্তী গলি দিয়ে হেঁটে আসছেন, আমি ফলো ফোকাস করছি। তো এইগুলো না আমার বেসটা তৈরি করে দিয়েছিল। যেখানে তুই দেখবি যখন তোকে ডিরেক্ট করেছি বা একাকাশের করছি, তখন ক্যামেরা কেউ যদি বলতো যে হ্যান্ড ক্রেনটা এইভাবে ইউজ করতে একটু অসুবিধা হচ্ছে, আমি অনেক সময় করেছি, অপারেট করেছি। ওই শট আমি এখনো লোককে দেখাই। ওটা আমার মানে একদম শুরুর দিকের কাজ, কিন্তু ওই শট টেকিং আজও এত আধুনিক, আজও কেউ মানে ডিভাইস করতে পারবে না। আমি জানি না খুব টেকনিক্যাল হয়ে যাবে কিনা। বিষয়টা ছিল হচ্ছে আমি নিজেকে শুট করছি। ও তো সেই তুই পেছোচ্ছিস, হ্যাঁ, এ দুজন এগোচ্ছে, অনুসুয়াদি আর টিটো কাকু, হ্যাঁ, তুই এগোচ্ছি, আমি মনে আছে শট এখনো, তোর পিস্তলটা ধরে আমি এগোচ্ছি, কখনো কখনো পা, তুই চেয়ারে দুম করে বসে যাচ্ছিস। মার্ডারটা না দেখে কিভাবে দেখালে? ওটা তো আমার ডিরেকশন, একদম শর্ট ডিভিশনটা আমার, পুরো শর্ট ডিভিশন উপুদার, পুরো পুরো এডিট প্যাটার্নটা উপুদার মানে। এবং এই ওটা আজও আমার খুব মানে আমার মনে আছে। তোকে চেয়ারটা খালি দেখা যাচ্ছে পেছন থেকে, টিটো কাকু আর অনুসুয়াদি এরকম করে হাতটা বাড়ালেন, প্যান করে আমি চেয়ারে এলাম, গুলির শব্দটা হলো, আস্তে করে প্যান করলাম, এটা ফুটো দিয়ে রক্ত পড়ছে, তোর মুখটা এখান দিয়ে ঢুলে পড়লো। সফট ফোকাসে বাবা মা, আর একদম ফোরগ্রাউন্ডে আমার মুখটা। বাট তখন জায়গা দিত রে। আবার তুমি আবার মানে আমাদের গল্পও শুনিয়েছো, তোমার মাথায় এরকমও কনসেপ্ট আছে, এটা মনে হয় কোনো ইন্টারভিউতে কেউ জানেও না, বলতেও পারবে না, যে তুমি তো অসাধারণ একজন লেখক। যখন তুমি লিখেছো, তোমার সাথে রাত বিরেতে আমরা কবিতা পড়েছি, কিন্তু তুমি একটু কবিতা বেশি যায়। হ্যাঁ, কিন্তু তুমি আমাদের ছোট ছোট কনসেপ্ট বলতে, যেমন একজন ডিওপি তার ফুলসজ্জা সে করতে পারলো না কারণ তার আলো পছন্দ হলো না। হ্যাঁ, মানে লাইট অ্যাডজাস্ট করতে করতে ভোর হয়ে সূর্য উঠে গেল। তো তুমি সত্যি সত্যি কবে সবে বউ ডাকছে, 1 সেকেন্ড আছে, এইখানে চ্যাং মারছে, 1 সেকেন্ড, বউ ফ্রাস্ট্রেটেড হয়ে বসে আছে, ও লাইট ঠিক করছে ঘরে। প্রপারলি ফুলসজ্জা করতে গেলে প্রপার লাইটিং দরকার, মুড লাইটিং। কে কনসেপ্টটা তুলে বেঁচে দেবেন না কিন্তু। তো এগুলো কবে আমরা মানে একটা, আমি জানি না রে, এখন এত কাজের চাপ পড়েছে না, এগুলো নিজের জন্য এগুলো ভাবতেও ভালো লাগে, টাইম পাস হয়ে যায়, মন ভালো থাকে। হ্যাঁ, কোন জায়গায় যদি নোট করে রেখে দিই, পরে কখনো কারোর কাজে লাগবে। তো কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে এখন তোমার সময়? আমার সময় আপাতত কাজ একটু কমিয়ে দিয়েছি, যে আগে যেরকম ছবি এলেই করতাম সেটা করছি না, ভাল লাগলে করছি। অবসর সময় যেটা আমার জীবনে এখন ঢুকে গেছে হচ্ছে, আমাদের একটা দল আছে, কথায় কথায় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। দাদুল্লা, তুমি, তোমরা 4-5 জন আছে, 5-6 জন। তো তার কখনো কখনো বেশিরভাগ সময় 3 জন হয় কি 4 জন হয়। এবারেও যাচ্ছি, এই সামনের 18 তারিখেই চলে যাবো আবার। সেটা গাড়ি নিয়ে আমরা নর্থ বেঙ্গলও ঘুরেছি, আমার খুব ভালো লাগে। শিলিগুড়ি পৌঁছতে 12 ঘন্টাও লাগে না এখন আর। পেট্রোল ভরো ওই সময় নিজের ভিতরে। হ্যাঁ, ওইটা আমার অক্সিজেন। তুমি এমন একজন অভিনেতা যাকে দেখলে মনে হয় না সে কখনো সিরিয়াস, বাট হু ইজ গডড্যাম সিরিয়াস। এইটা কি করে করো তুমি? মানে এখন অব্দি আমার যে কোনো শুটিং এর প্রথম দিন একটু পেট গুড়গুড় করে, ফার্স্ট ডে। সেটা যদি কোনো ক্রমে উতরে যায়, তখন একটা ধারণা তৈরি হয়ে যায় যে এইটা রাখবো, এটা ফেলবো। তারপর আর সিরিয়াসলি ভাবি না, আমি খুব ইনস্টিংক্টে অভিনয় করি। তুই দেখবি আমার উল্টো দিকের অ্যাক্টরের অভিনয় যদি পাল্টে যায় নেক্সট শটে, আমার উত্তর দেওয়ার ঢঙও পাল্টে যাবে। আমার ইম্পালসে হয়, ইনস্টিংক্টে হয়, ইন্দ্রিয় দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি ওরম নই যে একদম যেটা ধরে নিলাম তো সেটাই নিয়ে। তুমি এত কঠিন কঠিন চরিত্র করেছো, কিন্তু তোমাকে যখন কোনোদিন কোনো
প্রসেস সম্বন্ধে কেউ জিজ্ঞাসা করেছে, তুমি কখনো কঠিন প্রসেস বা কঠিন নাম, এই জার্মানির ইনি, রাশিয়ার উনি, ওখানকার উনি আমাকে ইন্সপায়ার করেছেন বলে কিছু বলনি, তুমি খুব সহজ সরল ভাষায় তুমি অভিনয়টাকে করে দাও, এটা কি মানে কেন? আমি একটা একটা ঘটনা বলবো, কারণ সেটার জন্য হয়তো আবার আমার ফ্যামিলির একটা মানে যেহেতু আমার বাবা ইন্ডাস্ট্রির, সেইটা হয়তো কোথাও গিয়ে একটা গল্প আমার বাবা আমাকে বলেছিলেন। একদিন কোনো একটা শুটিংয়ে, হয়তো চৌরঙ্গি বা চিড়িয়াখানা, তো বাবাকে উত্তম জেঠু জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে শুভেন্দু, কি স্টানিস্লাভস্কি না কি ওটা কি শুনছি রে আজকাল? বলো দাদা, ওই কিভাবে একটা চরিত্র তৈরি করা হয়, ধরো একজন ডাক্তারের, এই ডাক্তারের থেকে ধরো যিনি ট্যাক্সি চালান, তার চরিত্রে কি ফারাক হতে পারে, কিভাবে কথা বলবে, কি বডি ল্যাঙ্গুয়েজ, বা ধরো এই মদন ডাক্তারের থেকে সুবীর ডাক্তার কিভাবে আলাদা, তাকে আলাদা করতে গেলে কি করতে হবে। ও, তো আমি তো সেইভাবেই ভাবি, উত্তমজিৎ বলেছিলেন। তখন বাবা উত্তমজিৎকে একটা কথা বলেছিলেন, দাদা সবাই তো আর বিদ্যাসাগর নয়, মাইল ফলক দেখে 1 2 শিখবে, যারা পারে না তাদের জন্য ওটা। এইসব কথাগুলো আমাকে অনেক হেল্প করেছে, সেগুলো ওই সঙ্গ হয়তো লাকিলি আমি পেয়ে গেছি, কারণ আমার বাবার নাম শুভেন্দু চট্টোপাধ্যায়, ছোটবেলা থেকে স্টুডিও দেখছি। কিন্তু আমি কিন্তু আবার আসবো ফিরের সময়ও, যখন কোয়েলের বাগানে তোমার সাথে হাঁটছি, শুভেন্দুর ছেলে যাচ্ছে, হ্যাঁ তখনও, হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু এক আকাশের নিচের আকাশ হয়ে গেছে, হ্যাঁ, মানে ফুল দমে টেলিভিশনের বড় স্টার শাশ্বত মানুষের কাছে চট্টোপাধ্যায়। ওটা আমি থেকে যাবো কি চিরকাল? এখন মনে হয় না, এখন না, একটা বয়সের মানুষের কাছে ওটা তো চিরকাল থাকবে, যারা কিন্তু আমার তারা বাবার কিন্তু- থেকে সিনিয়র বা বাবার ফ্যান। হ্যাঁ, তারা মনে হয় এখন শুভেন্দু ছেলে বললেও খুব গর্বের সাথে বলবেন, হয়তো, সেটা হ্যাঁ, মানে মানে সেটা সেইটুকু ডিমিনিং আশা থাকবে করতে না। পারি আমি এত বছর পর। হ্যাঁ, মানে এটা আমরা সবাই আশা করতে পারি। বিয়ের আগে প্রেম করেছো? বিশ্বাস কর, প্রেম করার সাহস ছিল না। একজনকে হ্যাঁ বলেছিলাম, বলে কেটে বেরিয়ে এসেছিলাম ভয়ে। 5টা বন্ধু 5 রকম উস্কেছিল, আমার না ধক ছিল না প্রেম করার। এখন চুটিয়ে করতে পারি। এটাই আমার একটা প্রশ্ন, তুমি অ্যাকচুয়ালি প্রচন্ড রোমান্টিক, সেটা আমার থেকে ভালো কেউ জানে না, কিন্তু তুমি একজন প্রচন্ড লয়াল ফ্যামিলি ম্যান। হাউ ডু উই স্ট্রাইক দ্যাট ব্যালেন্স? কি ঝামেলা চায়, আর স্পেশালি আজকের দিনে। আজকের দিনে তো ইটস ভেরি রিস্কি, মানে কে কখন তোর দিকে আঙুল তুলে কি বলবে, ইউ নেভার নো। হোয়াই টেজ দ্য রিস্ক? নিজের এত বড় মেয়ে আছে। আচ্ছা, তোমার চারবাকের সময় বেনু কাকুকে নিয়ে তো বললে, দেবাংশু সেনগুপ্তকে নিয়ে খুব কম আলোচনা হয়। বাবা, এমন একটা ট্যালেন্ট ছিল, আমার মনে হয়নি প্রয়োজনের থেকে বেশি ট্যালেন্টেড হলে না, তারা তারা ব্যালেন্স রাখতে খুব মুশকিল হয় তাদের জীবনে। মানে ওই মানুষটা কি পারতেন না, গান লিখতে পারতো, গান সুর করতে পারতো, গান গাইতে পারতো, স্ক্রিপ্ট লিখতে পারতো, ক্যামেরা করতে পারতো, এডিট জানতো, ডিরেকশন দিতে পারতো, আর কি চাই? কিন্তু ওই অল্প বয়সে চলে গেল। মানে মানে যতদিন বেঁচেছে ততদিনেও কিন্তু আমরা দেবাংশুদার যে যে লেজেন্ডারি লোক আমরা জানি, সেটা কতটুকুনি মূল্যায়ন হয়েছে? হয়নি, হয়নি, তেমন ভাবে হয়নি। আর শেষের দিকে তো মানে ওই সিরিয়ালের ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে রয়ে গেল। মানে ওই যে কোথাও গিয়ে আমার মনে হয় না বাঁচার কোনো একটা ইচ্ছে চলে গিয়েছিল মানুষটা, আমার যতদূর ধারণা। আছি, বেঁচে আছি, ঠিক আছি, আমি জানি সিগারেটটা খেলে আমার খাওয়া আমার কাছে বিষ, আমি খাচ্ছি, মানে কোথাও গিয়ে আমার না এটাকে কিরম সুইসাইডাল টেন্ডেন্সি বলে মনে হয় মানুষের, যেটা আরেকজনের ক্ষেত্রে খুব দুঃখ লাগে। কোন আলাদা খেয়ে খেয়ে, মানে তুই তো প্যাটদাকেও খুব ভালোবাসতে। একটা শিলাদিত্য পত্তনবিশের মতো খাঁটি ছেলে খুব কম দেখেছি আমি। অনেকে ওর নামে অনেক রকম শুনিয়েছে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আজ অব্দি কোনো মেয়ে ওর এগেনস্টে কমপ্লেন করেনি। এবং
যাকে ও বোন মেনেছে তাকে কিন্তু বোন মেনেছে। মানে ওই ধরনের স্ট্রেট ফরওয়ার্ড শির দাঁড়াওয়ালা ছেলে আমি খুব কম দেখেছি শিলাদিত্য ফডনবিস। মানে খরাসদাকে প্র্যাকটিক্যালি হায়দ্রাবাদের হসপিটাল থেকে আমরা গিয়ে বার করে নিয়ে চলে এসেছিলাম, ওখানে খরাসদা মারা যেত। বুঝতে পারছি। খরাজ মুখার্জি একবার অসুস্থ হয়ে হায়দ্রাবাদে অসুস্থ হয়ে পড়ে, সেখানে গিয়ে হায়দ্রাবাদে কামিনেনি হসপিটাল, সেখানে ভর্তি হয়ে যায়। তো ওখানে প্রবলেম হচ্ছে সাউথ ইন্ডিয়ান ভাষা ছাড়া ইংরেজি বললেও কেউ বুঝতে চাচ্ছে না, সাউথ ইন্ডিয়াতে খরাসদা কোনো কমিউনিকেট করতে পারছে না, শরীর দিনকে দিন খারাপ হচ্ছে, চিকিৎসা চলছে। মানে আমি আর প্যাট একদিন গিয়েছিলাম, গিয়ে দেখে মানে স্ট্রেট এসে আমাদের যে প্রোডাকশনে ছিলেন ভদ্রলোকের নাম লম্বা মতো কাঁচা পাকা চুল ছিল, যাই হোক নামটা মনে পড়ছে না, ইমিডিয়েটলি শুটিং এর কথা ভুলে যান, ইমিডিয়েট প্যাড সব ব্যবস্থা করলো, হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে এলো, এখানে নিয়ে ফ্লাইটের টিকিট কাটালো, ফ্লাইটে তুলিয়ে কলকাতা। মানে তখন এটা সত্যি একটা মানে কি হয়, একসঙ্গে কাজ করলে যে বন্ডিংটা হয় না, স্পেশালি তুই বুঝতে পারবি যে একটা মেগাতে বেশি হতো, কারণ অনেক বছর ধরে মাসের পর মাস, বছরের পর বছর এক মেকআপ, এবং তোর জীবনের বেশিরভাগটা সময় তুই ফ্লোরেই কাটাচ্ছিস, স্টুডিওতে কাটাচ্ছিস, রাত্রে ক ঘন্টা বাড়ি যাচ্ছিস। তো এই একটা ফিলিং ছিল তখন একে অপরের প্রতি, জানি না এখন আছে কিনা। আমি আছে কিছু কিছু সম্পর্ক তো তৈরি হয়। রবি ওঝা এবং এক আকাশের নিচে, যার একটা ছোট্ট পার্ট আমিও ছিলাম, কিন্তু ডোন্ট ইউ থিঙ্ক এক আকাশের নিচে ক্রিয়েটেড হিস্ট্রি? অ্যাবসলিউটলি, টিল ডেট। এখনো তোর বোধহয় ইউটিউব বা কোথাও লোকে দেখে, এবং এক আকাশের নিচে হয়েছিল বলে আমরা অনেক কিছু শিখতে পেরেছিলাম। তখন না একটা টাইম ছিল, এক আকাশের নিচে যে ফেজটার মধ্যে দিয়ে আমরা গেছি, ওটা কিন্তু আমাদের অনেক দিক থেকে পালিশ করেছে। কারণ তখন একটা সিন নিয়ে সবাই মিলে বসা হচ্ছে, পুরো সিনটা পড়া হচ্ছে, পছন্দ না হলে ফেলে দেওয়া হচ্ছে, স্টোরি লাইনে কি বলছে, কি করতে হবে সেই অনুযায়ী সিন ওখানে বসে আলোচনা করে লেখা হচ্ছে। এই প্রসেসটার মধ্যে দিয়ে আমরাও গেছি পরে। হ্যাঁ, এবং মানে লিখে নিয়ে সেটা শুটিং হচ্ছে, এবং শুটিং এর পদ্ধতিটাও একদম ইউনিক ছিল। মানে মিজন সিন, একদম এক শটে এক সিন। আমি নিজে মিনিটেরই হোক, আমি একা নিজে করেছি 8 মিনিটের একটা সিন, একা ঘরের মধ্যে, যেখানে আমার নন্দিনী চলে গেছে, বাড়ি ফাঁকা, সেই বালিশে গন্ধ শুকছে, জামা আলমারি থেকে কাপড় বার করে টেনশন রিটেন করা, এবং সেখানে 8টা মিনিট, প্রতিটা পজিশন কিন্তু ফোকাস লাগে। রিহার্সালটা ভাব, সেই পদ্ধতির মধ্যে দিয়ে আমরা গেছি বলে আজকে হয়তো সেটার কন্ট্রিবিউশনে আজকে এখানে এই স্বরূপ এখানে দাঁড়িয়ে আছি। তো আজকালকার দিনে যারা সত্যি সিরিয়ালে অভিনয় করতে আসে না, তাদের জন্য আমার খুব খারাপ লাগে, কারণ তাদেরকে না শেখাবার সেভাবে লোক নেই। লোক থাকলে তার কাছেও সময় নেই, তাকে সময় দেয়া হচ্ছে না, এবং কোনো ব্যাংকিং করা যাচ্ছে না। তোমাকে আসতে হচ্ছে, এসে সঙ্গে সঙ্গে তোমায় ধরিয়ে দিচ্ছে, কখনো সেটা 3 দিন আগে একটা সিন হয়েছিল তার কিছু পার্ট, মানে তার মধ্যেও লোকে ভালো অভিনয় করছে, দেখে ভালো লাগে। বিশেষত মেয়েরা, কারণ মেয়ে কেন্দ্রিকই হচ্ছে, রিমোট বাড়ির ছেলেদের তো কোনো কাজ নেই। আমাদের সময় যেমন এক আকাশের নিচে আমার একটা হসপিটাল ছিল, কাজে যেতাম, কাজের জায়গার সিন থাকতো, সেখানে বৈশাখী মার্জিত, খরাসদা, পুষ্পিতা দি, তারপরে কিন্তু এখনকার সিরিয়ালে তো মানে ছেলেরা আছে ওই হ্যান্ডসাম দেখতে, কিন্তু মেন চরিত্র বিরাট কোহলির মতন দাড়ি। হ্যাঁ হ্যাঁ, আজকাল হয়েছে এটা, পুরো ইন্ডিয়া টিমই তো তাই। তো সেই ফেজটা সত্যিই খুব শিখিয়েছে, এবং একদিক থেকে যেমন মানে সেরকম গুরুও আমরা পাবো না, সেই টিমটা আর হয়নি। কিন্তু এক আকাশের নিচের যে টিমটা হয়েছিল, তারপরেও তো রবি ওঝা অন্য সিরিয়াল করেছেন, কোনোটা এক আকাশের নিচে হয়নি। ওটা তো মানে তার কারণ হচ্ছে ওই যে আদিনাথ দাস, এদিকে অনিন্দ ব্যানার্জি, এখানে আমরা যে এমন একজন ডিরেক্টর যিনি 7-8 বার রিহার্সাল তো করেইছি, করে হঠাৎ করে বললো চল अभी ये सीन को ना कॉमेडी में ट्राई करते हैं, जम नहीं रहा है।
আমার আর রনির একটা সিন, সিরিয়াস সিনকে কমেডিতে ট্রাই করবে, সেই ট্রাই হয়ে গেল। এবার ট্রাই হয়ে সেখানে 8টা টেক হলো, 8টার পরে আবার বললেন এই অয় কর লেতে, এইটা করতে করতে 15টা টেক হলো। টেক হওয়ার পরে উনি বলছেন সেকেন্ড টেক ওয়াজ ওকে। কোন অ্যাক্টর আজকের দিনে সেটা সহ্য করবে? সেকেন্ড টেক ওয়াজ ওকে। এবং সেই দেয়া নেয়ার, এবং সেটা একটা অদ্ভুত ভরসার জায়গা ছিল। উনি আমাদের উপর ভরসা করতেন, আমরা পুরোপুরি ওনার উপর ছেড়ে দিয়েছিলাম। রবি ওঝার ভরসাটা তো বোঝাই যায় যে যখন কেউ তোমাকে ভাবেনি, সেই সময় একদম কমার্শিয়াল ফিল্ম ভেবে Absolutely. 3.5 কোটি টাকার তখনকার দিনের বিগেস্ট বাজেট, আবার আসবো ফিরে সেটব্যাকটা তোমাকে কিরকম ভাবে হিট করেছিল? আমি সামনে থেকে দেখেছি, আমি ওটার প্রসেসের মধ্যে ছিলাম। দেখ, আমাকে বলা হয়েছিল, বোঝানো হয়েছিল যে এই ছবিটা হলে, মানে বাংলা এরম ছবি হয়নি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওইরকম ফটোগ্রাফি ওই লেভেলে বড় করে ভাবা আগে সত্যিই হয়নি। তবে আমার যেটা মুশকিল লেগেছিল স্ক্রিপ্ট রিডিং এর দিনেই লেগেছিল, সেটা হচ্ছে ইটস টু লেন্দি। 4 ঘন্টা লেগেছিল একটা স্ক্রিপ্ট শুনতে। তা আমি একটাই কথা বলেছিলাম যে এটা একটু বড় মনে হচ্ছে না আজকের দিনে, মানে 4 ঘন্টা শুধু পড়তে লাগলো, তার উপর গান আছে অতগুলো। আমি 4 ঘন্টা প্লাস ছবি কে দেখবে বাংলায়? তখন কেউ একজন বলেছিলেন কেন গন গন উইথ দ্য উইন্ড হয়নি, লাগান হয়নি। সেটা শুনে আমি আর কথা বলিনি। এবং আমার গোড়া থেকেই একটা ধারণা ছিল যে হলে ভালো, কারণ অনেকের অনেক খাটেনি এত বছর ধরে, কিন্তু না হলেও আমি সেটা এতে নেব না, বুকে নেব না। যে কারণে আমার কিন্তু খুব একটা এফেক্ট করেনি, ওটা কোনিকে প্রচন্ড এফেক্ট করেছিল। কিন্তু তোমারও তো প্রচুর সময়, তুমি ডিরেকশন দিয়েছিলে কেন? অভিনয় করছিলে না বলে? আমি অভিনয় করছিলাম না বলে এক আকাশের ডিরেকশন দিয়েছিলাম 9 মাস। সেই সময়টা তো একটা বিস্তীর্ণ গেছিল, সেটাও এক্সপিরিয়েন্স। ভালো জিনিসগুলো মনে থাকে, সেগুলো তো আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ছবি চলেনি ঠিক আছে, স্মৃতিগুলো তো থাকবে। একদম। মানে অদ্ভুত অদ্ভুত ভাবে শট দিচ্ছি, মানে সেরকম শট ভাবা যাচ্ছে না। ক্যামেরা কোনি বন্দুক তুলে এগিয়ে আসছে, ট্র্যাক পাতা হয়েছে তো মানে সেটা নরম জায়গা বলে ট্র্যাকের তলায় সব অ্যাপল বক্স দিয়ে ট্র্যাকটা এতখানি উপরে, আমি কিন্তু না দেখে ওই পা এরম করতে করতে পেছোচ্ছি, যেটা তোমার হ্যাঁ, যেটা জলে পড়ে যাওয়ার আগে কোনি এগোচ্ছে, আমি পেছোচ্ছি, আমি কিন্তু মানে আন্দাজে পুরোটা এই হাইটের ট্র্যাক, আমার পুরো ট্রলিটা তুমি আন্দাজে, পা কিন্তু মাটিতে, পুরো ট্রলিটা হচ্ছে এরম ভাবে তুলে তুলে ব্যাক করছি। বডি ল্যাঙ্গুয়েজে বোঝানো যাবে না যে আমি নিচের দিকটা দেখছি। এই যে টেকনিক্যাল জিনিসগুলো আমার মানে এমনি এমনি পালিশ হয়েছে, কত রকম ভাবে পালিশ হয়েছে আমার, তো একটু তো চকচক করবো বল। 3 ওরে বাবা, ভালো একটা কি ভালো ছবি মলায়তে, আমি জানি না তারপরে কেন আর ছবি করলেন না। মানে তিলেক কে তিনের ওই যে কনসেপ্টটা, এটা মানে একদম মৌলিক একটা কনসেপ্ট, এত সুন্দর 3টে মেয়ের, সেখানে এখনো কিছু সিকোয়েন্স মনে পড়লে এখনো হাসি পায়। ওই যেখানে মেয়ে দেখতে এসছে, একটা ঠ্যাং ছোট 3 ঠ্যাঙের একটা টেবিল, মানে এমনই অবস্থা, রসগোল্লা তুলছে তো সেদিকটা হালকা হয়ে যাচ্ছে বলে এদিকে হেলে যাচ্ছে, খাবার না আমি যেটা বলছিলাম আবার রেখে দিল টেবিলটা সোজা হয়ে গেছে। এই করে একটা সিন টেনে নিয়ে গেছে, মানে আমি হাসতে হাসতে পেট ফেটে গেছে আমার। তুমি খুব প্রশংসিত হয়েছিলে। হ্যাঁ, ছবিটাও হতো জানিস তো, ওই শেষে গিয়ে হয়তো ওই অনেকটা লেকচার দেওয়ার মতো করে প্রিচি হয়ে গেছিল একটু শেষটা একটু অন্যরকম ভাবে। তাপস দা ফিডিং বোতলে দুধ খেতে খেতে কার কোলে মাথায় রেখে চলেছে গাড়ির ভেতর, মনে আছে? আশ্চর্য ভাবনা ছিল, আশ্চর্য ভাবনা ছিল। টাইমের থেকে একটু এগিয়েও ছিল মনে হয়, আমরা একটু রেডি ছিলাম না, কারণ পাতাল ঘরও তো চললো না। কি ভালো ছবি। পাতাল ঘরের একটাই প্রবলেম আমার লেগেছে, সারা ছবিটা খুব ভালো, শেষ দিকটা গিয়ে মানে যে পাতাল ঘর খোলার জন্য এত কিছু হলো, যে মুহূর্তে খুললো তারপরে এই রক্ত 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 না করতে করতে গান দিয়ে ছবি শেষ হয়ে যায়। হ্যাঁ, ভারী রেসটা টানা যায়নি। মানে পাতাল ঘর আমার এমনিতে আদারওয়াইজ খুব ভালো ছবি লাগে। তুমি সব সময় সব জায়গায় বলো যে তোমার কাছে ধর্মগ্রন্থ অভিনয়ের যদি কিছু থেকে থাকে, তোমার অগ্রজোড়া, তোমার পূর্বসূরীরা। একদম। আমি কয়েকটা নাম বলছি, তুমি একটু বলো তাদের সম্বন্ধে। শাশ্বত চট্টোপাধ্যায়কে প্রথম নামটা যেটা করতেই হয়, উত্তম কুমার।
ওটা তো সূর্য আলাদা, বাকি সবাই স্টার, সুপারস্টার। তুমি উত্তম কুমারের জন্মদিন তো এখনো সেলিব্রেট করো নিজের মতো করে কলকাতায় বাবা থাকলে? যেভাবে করতেন কিরম ভাবে? ওই একটা ফুলের মালা, বাবা বেঁচে থাকতে তখন 100 কটা সাদা পদ্ম আসতো টেবিলটার সামনে, তখন মালা দিতেন না, ওই টেবিলে পদ্ম, মাঝখানে জায়গা থাকতো, তাতে একটু সুরা বরফ সমেত স্কচ একটু এক পেক রাখা থাকতো, বাবা চিয়ার্স করে খেতেন এবং রাতে শুতে যাবার আগে ওটা প্রসাদ মনে করে খেয়ে শুয়ে পড়তেন। আমি সেই সেই ব্যাপারটুকু বজায় রেখেছি। ইনার ভূমিকা তোমার জীবনেও অনেক, এবং তিনি সত্যজিৎ রায়ের মতে আন্তর্জাতিক মানের অভিনেতা রবি ঘোষ। হ্যাঁ, তো আমি বলে দিলাম তোকে, রবি জেঠু মানে আমার তোমার প্রথম কাজও তো রবি ঘোষ। কাজ পাওয়া, প্রথম ছবি পাওয়া থেকে আরম্ভ করে প্রথম আমার মনে হয় মেগা যেটা হিন্দিতে করেছিলাম কালপুরুষ, শৈবাল মিত্র, আমি অর্ক, মোহন গোখলে অনিমেষ, আর মমদীপ, আমার মা মাধবীলতা। আমি যা শুনেছিলাম রবি জেঠু আমাকে সুপারিশ করেছিলেন, কারণ বাবা কোনোদিন মানে আমাকে আমার কথা কাউকে বলেননি। বাবা তুই থিয়েটার কর, করতে করতে হয়ে যাবে, ছোট ছোট রোল কর না, ছোট রোল করতে করতে হয়ে যাবে। আমি যে এইগুলো পেয়েছি, একটা প্রথম ওরম ছবিতে, নয়নতারার মতো একটা ছবিতে ওরা অত ইম্পর্টেন্ট একটা লোক, মানে দুটো দুটো চরিত্র মেন, একটা মা একটা ছেলে, ছেলেটা আমাকে দেবে রাজা মিত্র। আবার বলি কিভাবে আমি জড়িয়ে, ওই ছেলেটার ছোটবেলার ডাবিং আমি করেছিলাম। ও বাবা, রাজা মিত্রর ছবি এনএফডিসি তে গিয়ে ডাবিং হয়েছিল। হ্যাঁ, তো সেইটা পরে শুনেছিলাম যে রবি জেঠু লোককে বলে বানাতেন। রবি জেঠু তো ছিলেন মনে হয়, ওটাতে ছিলেন, নয়নতারাতে ছিলেন। এমনও হয়েছে বিবিধা বলে একটা সিরিজ হয়েছিল এখানে হিন্দিতে, রবীন্দ্রনাথের হিন্দি গল্পগুলো নিয়ে দূরদর্শনের জন্য করা হয়েছিল বিবিধা। তাতে কৃষ্ণকান্ত কা ওয়াসিয়তনামা বলে একটা হয়েছিল, তাতে একটা সচিকান্ত বলে একটা ছোট্ট রোল করেছিলাম লাস্টে। মিঠুদা ছিলেন কৃষ্ণকান্তের বিল থেকে মনে হয়, কৃষ্ণকান্তের বিল থেকে গোবিন্দলাল বোধহয় এই করেছিল আমাদের মিঠুদা, আচ্ছা, মানে অভিষেক চট্টোপাধ্যায়। তা আমি একটা সচিকান্ত ছোট্ট একটা ক্যারেক্টার ছিল, সেদিনকে শুটিং করে শটটা দিয়েছি। আমার স্টুডিওটা যতদূর এখনো মনে পড়ছে হচ্ছে এই ইন্দ্রপুরী স্টুডিও। শট দিয়েছি, শট দেওয়ার পরে ভালো হয়েছে আমি দেখছি, উমা দেখি রবি জেঠু, রবি ঘোষ ওইখানে কোনায় দাঁড়িয়ে আছে, আমার শট দেখছে। কি দায় পড়েছিল তার? তার নাম রবি ঘোষ। সত্যজিৎ রায় বলেছিলেন রবির দুর্ভাগ্য যে রবি ভারতবর্ষে জন্মেছে। কতবার রিপিট করেছেন বলো সত্যজিৎ রায়ের মতো লোক? মানে মানে রবির দুর্ভাগ্য রবি ভারতবর্ষে জন্মে। তপন সিনহার হিরো, কতগুলো ছবি। রবি ঘোষ অভিনেতা হিসেবে তুমি কি? অভিনেতাই নয়, উপরে কিছু, মানে কখনো মনে হয়েছে অভিনয় করছে একজন মানুষ? শুধুমাত্র বন্ধুর ছেলে বলে তো এতটা হবে না। তোমার কি মনে হয় না উনি এই কাঁচা ছেলেটার মধ্যে একটা কিছু দেখেছিলেন? হতে পারে হয়তো। এবং এমনও হয়েছে ঘটনা, আমরা যখন গল্ফ গ্রিনে চলে এসেছি কাছাকাছি, তখন যেটা মাঝে মধ্যেই হতো সেটা হচ্ছে যে কোনোদিন হয়তো রাত্রিবেলা 9টা ফটা নাগাদ বেল বাজলো, খুলে দেখলাম গণেশদা, মানে গণেশদা হচ্ছে রবি জেঠুর গাড়ি চালাতেন, গণেশদা খাবারের প্যাকেট, দাদা পাঠালেন তোমার ভাইয়ের জন্য। একদম পাঠালেন মানে তো দোকানে থেকে? বললো হ্যাঁ, ওরা খেতে গিয়েছিল রেস্টুরেন্টে, তোমাদের দুজনেরটা প্যাক করে নিয়েছে। কেন? এবং একটা ইনসিডেন্ট, আজকে সেদিন যদি আমরা ভুলে যেতাম, আমি বেনুদা স্পেশালি নিজেদের ক্ষমা করতে পারতাম না। জাস্ট বুক ফেয়ারে তখন সোনার বাংলা বলে একটা পত্রিকা, ভূষণ গুপ্ত, সোনার বাংলা স্টল ছিল। তো সেই স্টলে ফেলুদা তখন হাঁটে, মানে বাক্স রহস্য পাগল করে দিয়েছে লোকজনদের, এত বছর পরে ফেলুদা 30। তো সোনার বাংলায় আমাদের ফেলিসিটেট করবে, সে ভিড় উপচে পড়ছে, কোলাসুল গেট বন্ধ, ভেতর থেকে তালা দেওয়া। সেইখানে হঠাৎ, মানে আমি বসে আছি, আমার এই পাশে বেনুদা বসে আছে, এখানে রবি জেঠু বসে আছে। আমাকে হঠাৎ রবি জেঠু বললো, এই কাল রাতে চলে আসবে, বন্ধু একটা শিয়ান্তির বটল দিয়ে গেছে, বিদেশি ওয়াইনের বটল দিয়ে গেছে, তো রাতে ডিনার টিনার করবি, জেঠিমা রান্না টান্না করবি, বেনুকে বলে দে। তো
তো ওই বেনুদাকে বলে দিয়েছি, বেনুদা ঠিক আছে ঠিক আছে। আর ওখানে এত কিছু হচ্ছে টচ্ছে, তার পরের দিন না ভুলে গেছি। সন্ধেবেলা আমি আমার এক বন্ধুর বাড়ি চলে গেছি, এবং কোনো কারণে বেনুদাও ভুলে গেছে। 500 কাজ নিয়ে আছে, সেইদিকে সোনেক, সেদিকে চারবাগ, তারপর অর্কিড বলে ওদের এই কি সব কাঠের ফার্নিচার টার্নিচার। তো হঠাৎ বাবার ফোন, ল্যান্ডলাইনে তুলেছি, তোরা বেনুরা যে রবিদার বাড়ি যাওয়ার কথা না? রবিদা ফোন করে ওয়েট করছে, কি করছিস তোরা? না না, এক সেকেন্ড ফোন রেখে সঙ্গে সঙ্গে বেনুদাকে ফোন। বেনুদা বলে, গেল রে, আমি এক্ষুনি আসছি গাড়ি নিয়ে, আমি এক্ষুনি আসছি। আর তুমি এক কাজ করো, মানে আমার ওই গলফগ্রিনের দিকেই তো যাবো, আমি ছিলাম ফান রোডে, তাহলে আমি গাড়ি নিয়ে তোমাকে তুলছি লেক গার্ডেন্স থেকে, তুলে আমরা গলফগ্রিন চলে যাচ্ছি। তো গেলাম, কি হচ্ছিল এতক্ষণ? হ্যাঁ, কখন থেকে বসে যাই, এই যাবো নিয়ে এসো বোতল। তারপর যা হলো, রাত্রিটা কাটলো। পরের দিন নেই। আমরা একটা পাইলট করেছিলাম আঘাত বলে, সনদ দাশগুপ্ত বলে একজন ডিরেক্টর ছিলেন। সে পাইলটটা দেখতে ডিরেক্টরের বাড়ি গিয়েছিলাম, ওই এইটা দেখতে, তো হ্যাঁ পাইলট তো আঘাত সিরিজের, ফুটবল নিয়ে। তখন ওখানে বাবার ফোন আসে, কোথায়? আমি সনদদার বাড়ি, সনদ কাকার বাড়ি। চলে আয়, রবিদা চলে গেলেন। চলে গেলেন মানে? রবিদা মারা গেছেন। কোন রবিদা? আমার মাথাতেই আসছে না। কালকে তার আগের দিন রাত্রিবেলা বসে আড্ডা দিয়েছি, কোনো শরীর খারাপ নেই, কিচ্ছু নেই, প্রচন্ড ডিসিপ্লিন একটা, হ্যাঁ, ফিটনেস মেনটেন করা লোক। শুধু পরের দিকে যে চাপটা নিত সেটা হচ্ছে যে ওই যাত্রা 2:30-এর সময় যাত্রা থেকে ফিরে ভোরবেলা 5টার কল টাইমে শুটিং চলে যাওয়া। রেস্ট চাইতো শরীরে। এরম এই একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল জীবনে, যে যদি সেদিন না যেতাম কোনোদিন ক্ষমা করতে পারতাম না নিজেদের। তারপর তো দেখো লালমোহনটাই একটা কেমন হয়ে গেল, মানে অনুপ কুমার ঢুকলেন, অনুপ কুমারেরও মানে সেটা সবাই দুটো করে, একমাত্র বিবুধা ছাড়া। বিবুদা অনেকদিন, সন্তোষ দত্ত দুটো, রবি ঘোষ দুটো, অনুপ কুমার দুটো। এবং রবি জেঠুর এবং অনুপ জেঠুর মধ্যে একটা সিমিলার সিমটম দেখেছিলাম শেষের দিকে। শট চলছে তো, শট শুরু হবে, ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, অ্যাকশন, আমি ডায়লগ বললাম, লালনবাবু ঘুমোচ্ছি। সেইটা অনুপ জেঠুর ক্ষেত্রে যখন দেখলাম না, তখন রিয়েলি ভয় ধরে গিয়েছিল, কারণ রবি জেঠুরটা আমার কাছে প্রথম লেসেন ছিল। এটা খুব খারাপ লক্ষণ, হঠাৎ ঘুমিয়ে পড়া। মানে তার মানে হয়তো লোকে, জানি না, ডাক্তাররা বলতে পারবেন বেটার, হয়তো মাথায় অক্সিজেন পৌঁছচ্ছে না বা ওই ধরনের হয় না, সেটা খুব মানে অদ্ভুত ভাবে বিভুদার একমাত্র যিনি অনেকগুলো করলেন। তুলসী চক্রবর্তী মোস্ট আন্ডাররেটেড অ্যাক্টর ইন ইন্ডিয়া। মানে ওনাকে কখনো দেখে মনে হয় না যে উনি অ্যাক্টিং করছেন। মানে সেটা পথের পাঁচালী ওই রোলটাও হতে পারে, এই সেই জনস্থান মধ্যবর্তী প্রশ্রবণ গিরি, সেটাও হতে পারে। পরশ পাথর তো ছেড়ে দিই, ওনাকে ছাড়া হতো না। 74.5 হিরো হিরোইন তো আসলে হচ্ছে তুলসী চক্রবর্তী, মলিনা দেবী। সে সময় ভাবা হতো তারা দেখ কিছুই তো পাননি, আমরা তো আজকাল অনেক কিছু পাই, এসি ভ্যান ছাড়া আমরা বুঝতে পারি না। হ্যাঁ, তারা পাখাও পাননি কিছু কিছু ক্ষেত্রে, আউটডোরে গিয়ে হয়তো স্কুল বাড়িতে থেকেছেন। সেটা আমিও শুরুর দিকে কিছু ফেস করেছি, বাজেট কম থাকায় স্কুল বাড়িতে ব্যবস্থা, ইউনিটের প্রিন্সিপালের বাড়িতে আমার আর আমার হিরোইনের ব্যবস্থা, বর্ধমানের ভেতরে কোথায়। তো যাই হোক, তারা তো কিছুই পাননি, কিন্তু কি রেখে গেছেন সেটা কি আমরা ছুঁতে পারছি? তোমার জানি না, তুমি এখন গিয়ে ন্যাশনালি অ্যাক্লেমড একজন অভিনেতা, কিন্তু আরেকটু ঠেলা পেলে তো তুমি আরেকটু মানে ঘষাটা কম হতো। তোমার টেলিভিশনে এত বছর ধরে করে যেতে হলো, সেটা তো কোনো ডিমিনিং ব্যাপার নেই। সেটা অনেক
মানে শিখেছি, কারণ তখন কিন্তু টেলিভিশনে যারা আসতো একটা সিন ভালো করার পেছনে অনেকটা সময় পেত, সেটাও একটা শিক্ষা কিন্তু, তাই না? ওটা যদি না থাকতো, আজ এক আকাশের নিচে ধর হয়নি বা রূপকথা হয়নি, তাহলে তোমার ট্র্যাজেক্টরিটা আলাদা হয়ে যেত। আলাদা হয়ে যেত। কারণ এখন তো শেখার কোনো রাস্তা নেই, এবং মানে যা তোমার নিজের ক্ষমতা অনুযায়ী তুমি তোমার জায়গা করছো, তোমাকে ধাক্কা, আমাদের পাশে সাপোর্ট দেওয়ার তো লোক ছিল, ডিরেক্টর ছিল সঙ্গে। নিজের ছোটবেলায় যার কোলে বসে ছবি তুলেছো, ভানু বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তার চরিত্রে অভিনয় করছো, ধরে নেওয়া যায়, হ্যাঁ, করা হয়ে গেছে। আমি ছবিও হয়তো রিলিজ এতদিনে হয়ে যেত, আমরা ঘটনাচক্রে সেটা পিছিয়ে দিয়েছো। এই অভিজ্ঞতাটা বলো, কি করলে, কিরম ভাবে করলে, কি ভাবলে? যখন করা হয়েছে তার আগে থাকতেই আমি জানি না, আমার সঙ্গে হয়তো ভানু জেঠুর কোনো একটা মুখের মিল আছে, যেটা আমি পেয়েছি একটা ছবিতে। সেটা হচ্ছে যেখানে ভূতের ভয়। হ্যাঁ, যেখানে ভূতের ভয়তে যে আমার আর লাস্টের যে গল্পটা ছিল, সেখানে কিছু কিছু জায়গায় আমার সঙ্গে আমি নিজে পেয়েছি ভানু বন্দ্যোপাধ্যায়ের মিল। এছাড়া ভানু জেঠুর দুই ছেলে, মানে ছোট ছেলে থাকে আমেরিকায়, বড় ছেলে গৌতম দা এখানে, আর বাসুবিদি আমাদের মেয়ে, এরা আমার সঙ্গে দেখা হলেই, মানে এর আগে আমার দেখা হলেই বলতো, এই বাবাকে নিয়ে যদি কিছু হয় না তুই করিস কিন্তু। আমি তখন থেকেই মানে শেষমেশ গিয়ে সেই ছবিটা কৃষ্ণেন্দু খুব ইন্টারেস্টেড একটা স্ক্রিপ্ট নিয়ে এলো, এবং সিনেমাটা তৈরি হলো, এবং একসঙ্গে বসে আমরা একটা স্ক্রিনিংয়ে, আমি, ভানু জেঠুর ছোট ছেলে আর বাসুবিদি, বড় ছেলে আর বাসুবিদি, ছোট ছেলে তো আমেরিকায়, আমরা স্ক্রিনিং একটা করেছিলাম। তাতে স্ক্রিনিংটা যতক্ষণ হচ্ছিল আমি খালি ওদের দিকে তাকাচ্ছিলাম। কিরকম রিয়াকশন? উচ্ছ্বসিত লেগেছে। এবং বলেছে গৌতম দা যেমন, কিছু কিছু সময় তো বাবাকে দেখছি বলেই মনে হচ্ছে। মানে সেইটা একটা বড় পাওনা, এটা একটা ভয় ছিল, কারণ এরাই ভরসা রেখেছিলেন আমার উপর। এখন আমি যদি ফেল করতাম। আমি যখন অনির্বাণকে জিজ্ঞাসা করলাম, তুমি তো এতদিন ধরে কাজ করছো, তোমার প্রিয় সহ অভিনেতার নাম কি? কোন অনির্বাণ? ভট্টাচার্য। আচ্ছা। অনির্বাণ অনেক ভেবেচিন্তে বললো শাশ্বত চট্টোপাধ্যায়। এবং এই কথাটা তো আমি শুরুতেও বললাম, যে আবার বলছি, তুমি ওয়ান অফ দ্য বেস্ট কো অ্যাক্টর ওয়ান ক্যান হ্যাভ। তোমার প্রিয় কয়েকজন সহ অভিনেতার নাম বলতো। আমি মুম্বাইতে এখন ঢুকছি না, মুম্বাই যাচ্ছি না। দেখ, যখন আমরা সিরিয়াল করতাম না, ওই যে এক আকাশের নিচে, রূপকথা, দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম, উই হ্যাড দ্য বেস্ট কো অ্যাক্টার্স। কারণ সেখান থেকে আমাদের মানে ওই যে একটা দেয়া নেয়ার খেলা, অ্যাক্টিংটা একার কারুর খেলা নয়, এটা যারা বোঝে তারাই ভালো কো অ্যাক্টার। এটা পুরনো দিনের বা কিছু কিছু মানুষের খেয়ে নেবো, হ্যাঁ এই সিনে কিন্তু তোমার আমি খেয়ে নেবো, এ আমায় বলেছিলেন আমার এক সিনিয়র গোড়ার দিকে, এই যে সুয়েন্দুদার ছেলে তো অ্যাক্টিং করছো, এই সিনে কিন্তু তোমার আমি খেয়ে নেবো। আমার তখন আমি চিরকালই একটু জেদি, আমি হেসেছিলাম আর মনে মনে বলেছিলাম খাবেন তারপর ছড়াবেন, হজম হবে। তো সেই একটা কনফিডেন্স কোথাও ছিল যে আমি জানি আমি হিরো মেটেরিয়াল ঠিক না, তখন যে ধরনের হিরো ছিল সেই মেটেরিয়ালটা আমি নই। আমার বাবার যে ইমেজটা অন স্ক্রিন, সেটা পৌঁছানো আমার পক্ষে সম্ভব না। তা আমার যদি টিকে থাকতে হয়, আমায় অভিনয়ের উপর ভর করতে হয় বেশি। হ্যাঁ, আমি এরকম করে ঘুরে তাকালে কিচ্ছু হবে না কারুর, বা এরকম করে বললাম পাবলিক বলে গেল, আমি জানি ওটা হবে না, ওটা যাদের মানায় তাদের মানায়, কিন্তু আমার সেই জন্য যে আমায় খাটতে হবে এবং কোন ধরনের দিকে কোন দিকে আমাকে যেতে হবে, সেইটা কিন্তু আমার একটা চিরকালের লক্ষ্য ছিল। আমি তো প্র্যাকটিক্যালি বলতে গেলে স্লো পয়জন করেছি, সিনেমায় তো তখন আমাদের নেওয়া হতো না। আমার আজও মনে আছে, রূপকথায় একটা সিন ছিল যেখানে আমার বাবা মারা গেলেন, মৃতদেহের সামনে এসে আমি দাঁড়াই, তাকিয়ে আছি, চোখ থেকে এইটুকু একটু জলটা জাস্ট এখানে এসে থামবে, পড়বে না। এটা তোমাকে আমি বারবার করতে দেখেছি। পড়ে গেলে তো হয়েই গেল, হ্যাঁ, পড়ে গেলে ইমোশন শেষ, জমে রয়েছে।
বন্ধ, ওইটা করেছিলাম। একজন ওই এপিসোড টেলিকাস্টের পর আমার পরিচিত একজন ফোন করে, তুই যে শটটা দিলি, তোকে কারুর কাছ থেকে কাজ চাইতে হবে না এরপর। এইটা একটা। আরেকটা যেটা ছিল রূপকথায়, যেখানে মা অজ্ঞান হয়ে যাচ্ছে, যেখানে দিদিকে ডাকছে, একবার ডাকতে গিয়ে গলা চোখ হয়ে যায়, আরেকবার জোরে ডাকে দিদি, সেখানে ফ্রিজ হয়। মিঠু বৌদি ফোন করেছিল, এটা কি করলি, অসম্ভবের মতো। তো এই স্লো পয়জনিং গুলো করতে হয়েছে আমাকে, যে সব তো ভালো রোল পাবো না, যেটাকে যেখানে স্কোপ পাবো সেখানে যেন মানে না ছাড়ি জায়গাটা। এই করতে করতে আজকে খাটনি আছে। অঞ্জনদা তোমাকে আবিষ্কার বা পুনরাবিষ্কার করার আগে যে মাঝখানের টাইমটা, আবার আসবো ফিরে, আর অঞ্জনদা মন খারাপ ছিল, ডিপ্রেশন ছিল? ডিপ্রেশন ছিল না, কারণ তার সময় কিছু বেশ টেলিফিল্মস আমাদের বাঁচিয়ে দিয়েছিল। ওগুলো খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছিল টেলিফিল্মস তখন, একটি পার্টিকুলার চ্যানেলের। আরো আবার টিভি বা সাহিত্যের সেরা সময়, ভালো ভালো গল্প নিয়ে তখন কিন্তু কিছু লোক এগিয়ে এলেন, যেমন পার্থ সেন, অনিন্দ্য ব্যানার্জি, জয় মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, এরা কিন্তু আমাদের, অঞ্জন দত্ত এই সাপোর্টটা পেয়ে গেছি। দেবাংশুদাও করেছিল। এবং তখন কিন্তু সত্যি কথা বলতে কি, বাংলা সিনেমার থেকে টেলিভিশনে কাজ অনেক বেটার হচ্ছিল। অ্যাবসলিউটলি। এবং মানুষ টিভি দেখছিলেন বেশি, হলে যাচ্ছিলেন কম। সেটা বাঁচিয়ে দিয়েছে, বরঞ্চ সেটা বাঁচিয়ে দিয়েছে। খারাপ কাজের চর্চা হওয়ার থেকে ভালো কাজের চর্চা হওয়াটা ডেফিনিটলি, যে কোনো মিডিয়ামেই হোক, ডেফিনিটলি। সেটা অঞ্জনদার ভূমিকা তোমার লাইফ। অঞ্জনদা একমাত্র, পরে হয়তো অনেকেই নিয়েছেন, অঞ্জনদা একমাত্র ওই যে প্রথম কাজটা করেছিলাম দ্য বং কানেকশন, সেটার পর থেকে অঞ্জন দত্ত চাকরিটাও হলো না, ব্যবসাটাও হলো না, তাহলে মালখাবি। তো অঞ্জনদা মানে সেখানে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছিল। অঞ্জনদা কতটা মানে আমাকে ভালোবাসতেন তখন, ভালোবাসতেন। রবি ঘোষ, অঞ্জন দত্তর মতন অভিনেতারা তোমাকে না বলেওছে, সেটা অঞ্জনদা বলেছেন, তোমার মতো অ্যাক্টর পেলে আমাদের খুব সুবিধা হয়, বুঝলে, মানে সব রকম রোলে ফেলে দেয় একটু, কাউকে পাচ্ছি না, দিয়ে দিলাম তোমায়, তুমি করে দেবে, আমি জানি। অঞ্জনদা বলেন, অঞ্জনদা বলছে, একটি ছবিতে একটা সিন ছিল, যেটা আমার খুব সুন্দর সিন ছিল, যে একজন মারা গেছেন, আমি ইচ্ছে করেই ছবির নাম বলছি না, কিছু বলছি না, তো একজন মারা গেছেন, শোয়া রয়েছে, সব তার নাতি কাঁদছে, এই কাঁদছে, সবাই কাঁদছে, কি সব কান্নাকাড়ি করে, মধ্যবিত্ত বাঙালি না, এরকম একটা ডায়লগ যত সব, চলো চলো দেরি হয়ে যাচ্ছে, বড় হরি বলতে গিয়ে কেঁদে ফেলে। তার আগে অব্দি খুব মাস্তানি করছে, বড় হরি বলতে গিয়ে কেঁদে ফেলে। সিনটা দেখি গিয়ে বাদ, ডাবিং করতে গিয়ে, রঞ্জন দা ওইটাই বাদ দিলে আমার হিরো মরে যেত। বলে ওটা রাখলে আমার হিরো মরে যেত, হিরোকে বাঁচিয়ে রাখতে হবে। এবং অঞ্জনদা তারপর থেকে পর প্রত্যেকটা ছবিতে প্রায় নিয়েছেন। কিসব চরিত্র ম্যাডলি বাঙালির, ওই চরিত্র ভাবা যায় না, বলতে হবে, কেউ লিখতে পারে ওটা, মতটা কেড়ে নিস না বাপ, কেউ লিখতে পারে ওটা, মানে আমি এরকম চোখের সামনে দেখেছি। তো আমরা অনেক বাড়িতে শুটিং করি, অঞ্জনদারই স্পেশাল একটা বাড়ি আছে, সেখানে শুটিং করি, সেখানে এক ভদ্রলোক ওইরকম পাজামার নাড়া ঝুলছে, দুপুরবেলা থেকে উত্তর গেঞ্জি ঢোলা পাজামা পরে ঘুরছেন, সকালেই ভদকা খেয়ে। তিনি তার জগতে আছেন, যেখানে সব পুরনো কলকাতার লোকেরা। তুমি আমাকে দেখেছিলে মনে হয় মেঘে ঢাকা তারা দেখে, যখন আমি বেরোচ্ছিলাম, হয়তো পুরো চোখ ফোক দিয়ে। মেঘে ঢাকা তারা একটা ছবি রে, যেটার পরে আমি এত বড় অ্যাওয়ার্ড আমি আর কোনোদিন পাবো না, ওর থেকে বড় অ্যাওয়ার্ড হয় না। প্রিমিয়ারের পরে তো অনেকেই অনেক কথা বলেছিলেন, যে আমাকে অনেকেই বলেছিলেন, তো তোমাকে দেখছি বুঝতে পারিনি, আমি তোমাকে চিনতে পারিনি, ওটা তুমি ছিলে না, অন্য কেউ ছিল। এবং দুটো ফোন পেয়েছিলাম, একজন সামনাসামনি বলেছিলেন, যিনি বলেছিলেন তার নাম মাধবী মুখোপাধ্যায়,
একটি অ্যাওয়ার্ড সেরিমনি, সরকারি অ্যাওয়ার্ড সেরিমনিতে ছিলাম। যা তা করেছি সেটা, মানে আমার ভালো লেগেছে বুঝতে। উনি তো দুটো ছবি করেছেন, ঋত্বিক ঘটকের দুটো ছবিতে অভিনয় করেছেন, যা তা করেছি সেটা। একটা ফোন এলো এত বছরে, আমি একবারই ফোনটা পেয়েছি, তিনি এখনো বেঁচে আছেন, খুবই বয়স হয়ে গেছে। আমি ফোনটা তুলেছি, যেরকম ল্যান্ডলাইন ফোন আমি নিজেই তুলি, হ্যালো, অপুর সঙ্গে কথা বলা যায়? হ্যাঁ আমি বলছি, অপু, নির্মল জেঠু বলছি, নির্মল কুমার। বাবা হলো কি? তারপর শুনলাম যে মিমি, বড় মেয়ে, মা বাবা দুজনকে নিয়ে মেঘেডাঙ্গা তারা দেখাতে নিয়ে গিয়েছিল। নির্মল কুমারের গলা কাঁপছে সকালবেলা। আরেকটা ফোন পেয়েছিলাম, আমি ফোন তুলেছি, আমি কি একটু শাশ্বত বাবুর সঙ্গে কথা বলতে চাই বা পারি? না, বলুন, কে বলছেন? আমার নাম নিমাই ঘোষ। ওরে বাপরে, কোন নিমাই ঘোষ? আমি মানিক বাবু। হ্যাঁ বলুন স্যার, আপনি আমাকে আপনি আপনি কেন করছেন? আসলে প্রথমবার কথা বলছি তো। তা আমি 3 দিন আগে মেঘে ঢাকা তারা দেখলাম, দেখে মাঝে 2 দিন একটু সময় নিতে হলো ফোনটা করার আগে। মানে ভেবেছেন এর থেকে বড় পুরস্কার কে দেবে? নেই পৃথিবীতে অ্যাওয়ার্ড। কাজে ওইটার জন্য কমলেশ্বর এবং শ্রীকান্তকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এই চরিত্রটা করার সময় তোমার উপর দিয়েও তো কিছু একটা গেছে। সেটা আমার স্ত্রী বলেছে, আমি বুঝতে পারিনি। আমি ডাবিং এর লাস্ট দিন বুঝেছিলাম, কিন্তু মানে যেদিন আমরা শেষ হয়ে গেল ডাবটা, ডাবিং করার পরে আমি আর কমলেশ্বর, এই জয় পটলা সামনে এরকম কফির কাপ দিয়ে গেল না চায়ের কাপ দিয়ে গেল, দুটো কাপই ঠান্ডা হয়ে গেল, আমরা দুজন বসে আছি চুপ করে। মানে আমার মনে হলো কিছু একটা যেন নেবে গেল এখান দিয়ে। এবং আমার স্ত্রী যেটা বলেছিলেন, শুটিং চলাকালীন আমার সামনে আসাটাই একটু ডিফিকাল্ট ছিল বাড়ির লোকের। খিটকে গেছিলে? হ্যাঁ, কথা বলা তো দূরের কথা, মানে ভয় লাগতো। মানে এটা আমি বুঝতে পারিনি। মৃণাল সেন, উফ, এই মানুষটা তোমাকে এত অল্প বয়সে চলে গেলেন একজন মানুষ। সত্যি কথা, একদম মানসিক বয়সটা আমার থেকেও ছোট। মানে এরম মানুষ, উনি তো আমার বাবাকে সুযোগ দিয়েছিলেন প্রথম। যখন প্রথম শুনলাম যে মৃণালদার বাড়ি তো একবার যা তো, কি একটা ছবি করবেন তোকে নিয়ে, আমার গেলাম, চিনতাম তো, আমার তো বেলতলা রোডে আমার দাদুর বাড়ি ছিল, বেলতলা হাই স্কুলের পাশেই তো তখন থাকতেন। গেছি, এই তো আয়া ভিতরে, ও গীতা, লিকার চা খা, ভালো চা খা, দুধ চিনি দিয়ে চা খাস না, লিকার খা। সেরকম ভাবে বসা হলো। এবার বলা হলো, মোটামুটি একটা আন্দাজ বললো, আরে আমি তো তেমন ভাবে টেলিভিশন দেখা হয় না, তো গীতা আমায় বললো তোর কি একটা হচ্ছে এক আকাশের নিচে নাকি। বললো হ্যাঁ, সেটা দেখে তো গীতা বললো তোকে একটা কাজ করতে। বাবা, যাক দেখ ভালো জিনিস, টেলিভিশন থেকেও তো মৃণাল সেন আর অফ অল পার্সন। সে তারপর কত আড্ডা, মানে অনেক ঘটনা আছে যেটা বলা যায়, আবার অনেক ঘটনা আছে যেটা আমি এখানে বলতে পারবো না, ক্যামেরার আড়ালে রাহুলকে বলবো। আমি জানি ফলমূল নিয়ে কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। হ্যাঁ, তুমি আমার সবই বলো, কলা টলা নিয়ে কথা আছে। তো যাই হোক, মজার মানুষ ইন দ্য সেন্স, শুটিং করছি আমরা টাকিতে, হঠাৎ শুটিং কাট, এখন আর শুটিং করবো না, আগে একটু ডাবিং করে নি। আমি ভাবছি অভিজ্ঞতা, তাকাচ্ছি এখানে ডাবিং কোথায় করবেন? কিরে বললাম না ডাবিং করবো, ডাবগুলো পাড়। গাছে ডাব ছিল, লোক তুলে পাড়ালো, পাড়িয়ে ডাব খাওয়া হচ্ছে, তারপরে শট নেবে। এবং রাত্রিবেলা অ্যাজ ইউজুয়াল আমার তখন একটু রাম খাই, কারণ পয়সা তখন তো অত আসেনি, হুইস্কির পয়সা নেই, রাম। তো আমি আর বাবান, মানে কৌশিক সেন একটা ঘরে থাকতাম, মৃণাল জেঠু তার পাশের ঘরে থাকতেন, আর ঠিক বারান্দা দিয়ে বেরিয়ে গিয়ে আরেকটা ঘর আছে, তাতে নন্দিতা থাকত, নন্দিতা দাস। তো আমরা রাত্রিবেলা আড্ডা মারতে বসার আগে আমি নিজের ঘরে প্রথম দিন
নিজের ঘরে রাম খাচ্ছি, বাবা বোধহয় এক্সারসাইজ করছিল না বই পড়ছিল, তো আমি তো একটু খাচ্ছি, হঠাৎ নক, টাক টাক টাক। কি রে, আউটডোরে এসছিস প্রথম দিন, দুজনে ঘরে বসে আছিস, কি ব্যাপার, চল আড্ডা দি। মৃণাল জেঠুর সামনে কি করে আমি রামের বোতল নিয়ে যাবো? হ্যাঁ আসছি আসছি জেঠু আসছি। টক করে মেরে দিচ্ছে না, যেটা খাচ্ছিলি ওটা নিয়ে এলেই পারতি। হ্যাঁ না দেখলাম তো, কি খাচ্ছিস? রাম খাচ্ছি, নিয়ে আয় আমার একটা দে। আমি কি, আমি বাবানের দিকে তাকাচ্ছি, বাবা পাতিয়ালা বলে নিজে নিলেন, নিজে নিয়ে একটা ছিপি ঢাললেন, ছেড়ে পুরো জলটা মেশালেন, মানে তাতে রামের গন্ধ পর্যন্ত পাওয়া যাবে না, সেইটা নিয়ে আড্ডা দিতে বসলেন। কোম্পানি দিতে হবে তো, যখন যেরকম। এই হচ্ছেন মৃণাল সেন। মানে আমার দাড়ি প্রথমে ছিল, একটা দাড়ি থাকবে, সেটা নিয়ে 3 দিন টেস্ট হয়েছে। আমাদের মেকআপ ম্যান ছিলেন দেবী হালদার, খুবই সিনিয়র, লেজেন্ডারি। এবং দেবীদার একটা বিশেষত্ব ছিল, দেবীদা মেকআপ করার সময় কেউ আয়না দিয়ে অন্য কাউকে দেখলে দেখে যেতেন, সে ডিরেক্টর হলেও তাকে বার করে দেবে। ওখানে কি চাই, আমার যখন শেষ হবে তখন পাঠাবো, তার আগে হবে না। সেই দেবীদা 2 দিন না 3 দিন ধরে দাড়ি টেস্ট করলো, দাড়ি হলো না। তারপর ডিসিশন নেওয়া হলো যে ওই খালি একটা গোঁপ থাকবে, চশমা থাকবে, ঝুলপি থাকবে। আমি বাড়ি ফিরেছি, বাড়ি গিয়ে বেল দিয়েছি, বউ দরজা খুলেছে, দরজা খুলে আমায় বলছে, কি দাড়ি ক্যান্সেল তো? তুমি কি করে জানলে? বললো মৃণাল জেঠু ফোন করেছিল। আমি বললাম ও, কি বললেন জানো? আমি বললাম কি বললেন? প্রথমে ভেবেছিলাম অপুকে একটা দাড়ি দেব, তারপর বৌমা ভাবলাম তোমার আবার কুটকুট করবে, তাই দিলাম না। মানুষটা কে, কোন মানুষটা বলছেন? মৃণাল সেন বলছে, যিনি আমার বাবাকে চান্স দিয়েছিলেন প্রথম, আকাশ কুসুম। মানে এই ধরনের মানুষগুলো। এবং শেষের দিকেও আমি মমদির কাছ থেকে শুনেছি, মমদি ফোন করে বলেছেন, মৃণাল দা আমি মম বলছি। হ্যাঁ বলো, এখনো বেঁচে আছি। কি হিউমার, মানে কি সেন্স অফ হিউমার একটা মানুষের হতে পারে, এই ধরনের মানুষ আর পাওয়া যাবে না। যার জন্য সিটি মেরেছ, যার জন্য হলে পয়সা চুরেছ, তার সাথেই কাজ করলে, কালকি কিরকম অভিজ্ঞতা? এটা তো আমি হলে অজ্ঞান হয়ে পড়ে যেত। কালকিতে ওনার সঙ্গে ডাইরেক্টলি আমার মানে একই ফ্রেমে দুজনকে পাওয়া যায়নি, কিন্তু আছে। হ্যাঁ, আমার ওনার সঙ্গে আমার 3rd টাইম ওনার সঙ্গে দেখা। প্রথমটা বলি, যেদিন ইডেন গার্ডেনে উত্তম কুমার 11 ভার্সেস দিলীপ কুমার 11-এর ক্রিকেট ম্যাচ হলো, সেই দিন প্রথম দেখেছিলাম উত্তম কুমারের পপুলারিটি কাকে বলে। মানে মাঠের মধ্যে অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে সব, বিনোদ খান্না, এইটাই রয়েছে। উত্তম জেঠুর তখন শরীর খারাপ, একটা বল খেলবেন না, জাস্ট উনি ওই একটা রোল করে দেবে, বল টাচ করে দেবে, ম্যাচটা উদ্বোধন হবে। হঠাৎ দেখছি পুরো ইডেন গার্ডেন, কি এলো, কি তো সবাই তো মাঠে, নতুন করে কি? ওমা দেখি উত্তম জেঠুর একটা চেক কোট পরে, গগলস পরে, হ্যাট পরে পিচের দিকে যাচ্ছে, পুরো ইডেন কাঁপছে। সেদিন বুঝেছিলাম লোকটা তাহলে মানে কিছু একটা কেউ। তার আগে তো কে পাত্তা দিয়েছে? সবাই বাবা বন্ধু, বাবা শুটিং করছে, কি এসে যায় কি? তখন তো আপার মধ্যে বাঙালি কান ঢাকছে অমিতাভকে দেখে। আমি তো গিয়েছিলাম মাঠে, বাবার সঙ্গে শর্ত ছিল আমার ড্রেসিং রুমে নিয়ে যেতে হবে অমিতাভ, রেখা, বিনোদ খান্নাটাও লিস্টে ছিল না, পরে দেখে ভালো লেগে গেছিল। অমিতাভ, রেখা আমার চাই, কিছু করার নেই, অটোগ্রাফ। গেলাম, অমিতাভ তখন সদ্য জন্ডিস থেকে উঠেছিলেন, মাটিতে একটা লো এতে তোর ওই বিন ব্যাগের মতো কি একটা ছিল বসে, পাশে রেখাজি গেলে অটোগ্রাফ, অমিতাভ বচ্চনের অটোগ্রাফ নিলাম, রেখার অটোগ্রাফ নিলাম, প্রায় ফিরে চলে আসছিলাম, পাশে আরেকজন ছিলেন, আমি নিইনি। আমার বাবা একদম স্ট্রেট দাঁড় করিয়ে বললে, এই অভদ্রতা কোনো আর্টিস্টের সঙ্গে করবে না, ওনার সামনে ওর অটোগ্রাফ নিয়েছো, এনার অটোগ্রাফটা নাও, রাখবে কি না রাখবে বাড়ি গিয়ে ঠিক করবে। এই শিক্ষা নাম্বার 1। কারণ অপমানিত লাগে, যদি কেউ আমার অটোগ্রাফ নিল না, আরেকজন আমার পাশ থেকে নিয়ে গেল, আমার অপমানিত লাগবে। তো যাই হোক, নিয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম, কাড়াক করে সুইং ডোরটা খুললো, একজন লোক ঢুকলো, দেখলাম একটু সোনালি টাইপের চুল, এরকম কাঁধ অব্দি, সাদা শার্ট, সাদা প্যান্ট, একটা অরেঞ্জ জালি হাফ জ্যাকেট, একটা অ্যাভিয়েটার, আর হাতে একটা ক্রেপ ব্যান্ডেজ।
আমি অত বড় অমিতাভ বচ্চন ফ্যান, অমিতাভ বচ্চন এখানে বসে আছে। আমি আটকে গেলাম জাস্ট। মানুষটার নাম বিনোদ খান্না। অত সুপুরুষ সামনাসামনি কেউ দিয়ে যায়, চোখ ধাঁধিয়ে যায়, ভাবা যায় না। না আটকে গেছি পুরো, হলিউড স্টার দেখছি পুরো, মানে অটোমেটিক্যালি খাতাটার পেনটা চলে গেল। ওটা তো মনে হয় পোস্ট রজনীশ থেকে ফিরে এসেছে। না 80s-এ ও ফিরে এসেছে না, এই 79 তো সেই হচ্ছে অটোগ্রাফ। এটা হচ্ছে প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে ইন্টারাকশন। দ্বিতীয়বার সুজয়দা এখানে 3 বলে একটা ছবির স্পেশাল স্ক্রিনিং করেছিলেন সাউথ সিটিতে। তাতে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, মানে বিদীপ্তা বিশ্বাস বাদ দিয়ে, কারণ ওরা তো ভাই বউ, তো আর কেউ ইনভাইটেড ছিল না, খালি আমি আর আমার বউ ইনভাইটেড ছিলাম। বউকে আমার সুজয়দা ইনভাইট করেছিলেন, এবং আমি ইনভাইটেড থাকার কারণ হচ্ছে অমিতাভ বচ্চন বলেছিলেন যে কে করেছে বব বিশ্বাস, ওকে ডাকো, দেখব হু ডিড বব বিশ্বাস। তো গিয়েছি, তো গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে পা সরিয়ে দিচ্ছেন, এ করছেন। তারপরে আমার সঙ্গে মানে ইন্টারাকশন হচ্ছিল কিরম হয় না, একটা ভালো কিছু দেখলে একজন অ্যাক্টারের, আমার এইখানটা বসে আছে, নেক্সট রোডে এই কর্নার এখানটা সিটটায় বসে আছে, আমি এখানটায় বসে আছি। আমি জাস্ট সারাক্ষণ কিন্তু ফোনে, জানিস তো, ছবি দেখছেন না, ওই কে এনডিটিভি কখন কি সুজয় এইসব করে যাচ্ছে, আর পপকর্ন যত রকম ছিল সব নিয়ে। তো এরকম করছে, আমি তাকিয়েছি, এই যেটা হয় না দাঁত কামড়া একটা দুষ্টু হাসি, এটা চলেছে, ছবি নেওয়া হয়নি। তারপরে যখন ভেঙেছে আমি বললাম স্যার, না সেটা গোড়াতেই পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, তারপর আমার বাবার পরিচয়টা দিলাম, তখন আবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। ছবি শেষ হলো, উনি পেছনের রো দিয়ে সবাইয়ের সঙ্গে ছবি তুলতে ইন্টারাকশন করতে এই এসে আমার পাশে এসে দাঁড়ালেন। পিকচার লেনা মাথায় রেখেছে, দেখ আমি ছবি তুলিনি, আমার বউ তুলেছে গিয়ে পাশে, মাথায় রেখেছে। হ্যাঁ স্যার ইফ ইউ পারমিট। বউকে বললো ক্যামেরা লাও, কাঁধে হাত দিয়ে দাঁড়া, ছবিটা উঠলো, বেরিয়েছে। আর এবারে আমার সঙ্গে সামনাসামনি ইন্টারাকশন খুবই কম হয়েছে, কারণ ওনার বডি সাজেশন সেটা অন্য লোক। যেখানে আমি শুনলাম যে আমার বাবা অমিতাভ বচ্চন এই করবে আর আমি ওকে শু করবো, আমি এইটা করতে হবে, তাতে উনি না থাকাতে অনেক লাভই হয়েছে। কালকে পুরো শুটটা নিয়ে একটু বলো না, কারণ পুরোটাই তো তোমাদের ইমেজিন করতে হয়েছে। একমাত্র আমার নৌকো আর ওইগুলো বাদ দিলে, বন্দুক ফন্দুক ওগুলো বাদ দিলে, বাড়ি ফাড়ি সবই তো ইমাজিনেশন, বাড়ি, আগুনের গোলা, সব ইমাজিনেশন, সবটাই। এটা তো অন্য অভিনয়ের থেকে সম্পূর্ণ একদম আলাদা, এবং পুরোটাই তোকে মানে বলে দিচ্ছে যে এই এখান দিয়ে বেরিয়ে গেল। আর কস্টিউমটা ওটা ক্যারি করা, ওটা ক্যারি না রে, ওজন কি ছিল? পুরো কস্টিউমটা ছেড়ে দে, ওপর দিয়ে যেটা দিত না, এই ঘাড় দিয়ে যেটা, মানে ওটা তো তুই এরকম করতে পারছিস না, গলা নামাতে পারছিস না, কিছু করতে পারছিস না। এবং যে জুতোটা খুবই দেখতে ভালো কিন্তু হাঁটার জন্য ঠিক না, ওপর দিয়ে যেটা চাপিয়ে দিত না, যে ঝালরটা ঝুলছিল, ওটার কম করে ওজন 3 থেকে 4 কেজি। এবং 1 ঘন্টা দাঁড়ানোর পরে মানে এইখানটা যন্ত্রণা শুরু হতো, এবং আমাকে বসতে উঠতে 2 জন লোক লাগতো, ওটা হাত দিয়ে ধরে তারপরে আমি বসতাম, ওটা চেয়ারের পেছন দিয়ে ফেলা হতো, তখন একটু রিল্যাক্স করা যেত। খুবই কষ্ট করে শুটিংটা করেছি, মানে ওই ধরনের ড্রেসে আমরা অভ্যস্ত না। এবার একটা প্রশ্ন, একটু দেখি তুমি কি বলবে আমি জানি না। মান্নাদের একটা অভিমান চিরকাল ছিল যে আমি কেমন গায়ক, বম্বে আমাকে আগে চিনলো, তারপর আমাকে বাংলায় সুযোগ দেওয়া হলো। তুমি সুযোগ পাচ্ছিলে নিঃসন্দেহে, অঞ্জনদা দিচ্ছিল ফ্রিঞ্জ রোলস, এদিকে সাপোর্টিং রোল, তুমি কখনো আমার সাথেও করেছো দাদার রোল, কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় প্রি বব বিশ্বাস, পোস্ট বব বিশ্বাস, বাংলা ইন্ডাস্ট্রির কি অ্যাটিটিউড বদলায়নি? একটু বদলেছে। এটা কি তোমার কখনো মনে হয় না যে কেন আমাকে যেতে হলো? না, একটা জিনিস কি বলতো, আমি না কোনো কিছু নিয়ে রিপেন্ট করি না,
তুই আমাকে দেখেছিস দিনের পর দিন হাসি ঠাট্টা করি, আজকের দিনটা ভালো কেটে গেল, কালকে কি হবে আমি জানি না। কাজে আমার কাছে আমি যতটুকু পেয়েছি পুরোটাই তো বোনাস, লাভ। আমি যখন রাজা বসন্ত রায়ের রকে বসে আড্ডা দিতাম আর চায়ের দোকানে খাতা চলতো, তখন আজকের দিনটা তো কোনোদিনই ভাবিনি। কাজেই ডাজন্ট ম্যাটার। এটা মনে হয় তোমাকে এখনো চালিয়ে যাচ্ছে, কারণ তুমি তেতো হওনি না, এবং এমন এমন রোল পেয়েছি যেটা অনেকে পাইনি। তুই বল, আমি একটা মেঘে ডাকা তারা পেয়েছি, আমি একটা কেয়ার অফিসার পেয়েছি, কেয়ার অফিসার, আমি একটা রং মিলান্তি পেয়েছি। রং মিলান্তিটা একটু বলো। রং মিলান্তি কিন্তু কৌশিক গাঙ্গুলিরও ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। ওর ইউনিক হচ্ছে রং মিলান্তি শব্দ, ওই কনসেপ্ট অন্য লেভেলের। ওই নেমন্তন্নটা যখন তুমি বলো যে ইচ্ছে তো ছিল পারবো না, বুকের মধ্যে, একটু বলো না এই চরিত্রটা নিয়ে। চরিত্রটা যখন শোনালো তখন মানে আমি অদ্ভুত, মানে একটা লোককে দুটো চরিত্রে অভিনয় করতে হবে এই ছবিতে, এবং তাতে যেন ধরা না যায়। মানে ওই বলে বলে বাড়ি করে ফলস দাঁত লাগিয়ে এসব চুলফুল করে, তো ওইটা একটা অদ্ভুত কনসেপ্ট লেগেছিল যে ওইভাবেও যে একটা মানুষ এটা কি করে কাকে বিয়ে করবো সেটার একটা প্রসেস, ওটাও হতে পারে। এটা বোধহয় কৌশিক গাঙ্গুলির মাথা থেকে ছাড়া আর কারোর মাথা থেকে বেরোতো না, রং মিলান্তির খেলা। এবং তাতে অতগুলো ইয়াং ছেলে তার সঙ্গে একটা মেয়ে, এবং অদ্ভুত কনসেপ্ট। প্রত্যেকের মধ্যে একটা কম্পিটিশন চলছে, আবার শেষে গিয়ে যখন ও ডিসাইড করছে তখন সবাই মেনেও নিচ্ছে, অথচ মেনে নেওয়ার পরে দেখছে যে আমি ভুল করছি না, তো তখন আবার ভেঙে পড়ছে, মানে অদ্ভুত। আর এই সঙ্গে এই ওর লোকটা, যেটা এই লোকটা চূর্ণিদি, হ্যাঁ, এবং সেখানে কিছু কিছু সিনস মানে করে এত আনন্দ পেয়েছিলাম যে এত স্কোপ, অ্যাক্টিং এর এত স্কোপ। আমাকে রূপাদি বোধহয় এটার একটা কাগজে সমালোচনা লিখেছিলেন, রূপা গাঙ্গুলি, যে শাশ্বত চট্টোপাধ্যায় এবং চূর্ণী গাঙ্গুলি ততটা কি যেন বলেছিল যে যতটা না দামি অভিনেতা, তার থেকে অনেক বেশি নামী অভিনেতা। সেটা রং মিলান্তি দেখে আমি বুঝলাম। ওকে আমি প্রথম দিকে চিনতে পারিনি ওই ক্যারেক্টারটায়, মানে যখন বুড়োটা সেজে আসে, সেইটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। অনেক কিছু পেয়েছি, কাজেই আমার কি পাইনি সেটা নিয়ে মান্নাদের গান থাকতে পারে, আমার নেই। তুমি সবর করলে মিম হয়, তুমি প্রলয় করলে মিম হয়, কি আজকাল হয়েছে না। তোমার সাথে মিমের এই সম্পর্ক। আচ্ছা, যখন মিম আসেনি ধরো, তখনও বব বিশ্বাস ছিল টি শার্টে ঢুকে গেছে, পাশে দাঁড়িয়ে রয়েছে নাকি কেনেডি ডেড বডির ভিড়ের মধ্যে, বব বিশ্বাস দেখে আর শুধু পশ্চিমবঙ্গ ছাড়া করবে না, মানে আমেরিকাও ঢুকতে দেবে না, এমন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছিল। তোমার আর মিমের এই সম্পর্কটা কি? আমার সঙ্গে মিমের কোনো সম্পর্ক নেই। এগুলো কিছু বদমাইশ আছে যারা যদি এই কাজগুলো, এগুলো হিউম্যান হিসেবেই নিচ্ছে লোকে, মজা হিসেবে, হ্যাঁ মজা হিসেবে। সবর, কারণ এই দুটো ক্যারেক্টারই এমন না, মানে একটা পাঁচ লাইন আছে না কিছু, এমনি বললাম, ওটা নিয়েই তো কত মিম হয়ে গেছে। কোনো পলিটিশিয়ানের কথা বলে আমি তাকিয়ে আছি, লেখা এমনি বললাম, কোনো মানে আছে এগুলো করার? আরো অনেক অভিনেত্রী রয়েছেন, তাদের নিয়ে ভাবুন। কিন্তু এই দুটো চরিত্র নিয়ে বলতেই হয়, কারণ এই দুটো মানুষের সাথে তোমার ডিফারেন্স অনেকটা। সবর বলো বা প্রলয়ের চরিত্রটা বলো, তুমি একদম প্রচন্ড এক্সপ্রেসিভ, ইমোশনাল একজন মানুষ। এইটা একটা অদ্ভুত, মানে আমাকে যখন প্রথম বলা হয়েছিল তখন আমাদের ঠিক ছিল যে সবর যা হবে সে মদ খাবে, সিগারেট খাবে, একটু ডিপ্রেস থাকবে। শীর্ষেন্দু বাবু ওটা শুনে অরিন্দমকে বলে দিয়েছিল, আমার সবর পাথর, আমার সবর কিন্তু সাধারণ মানুষ নয়, ও পাথর, ওর কোনো নেশা নেই জীবনে, ওর জীবনে কোনো মেয়ে নেই। সেইটা আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল প্রথম। মানে আমি অরিন্দমকে বলে রেখে দিয়েছিলাম, যদি কোনোভাবে কোনো এক্সপ্রেশন চলে আসে বলে দিস কিন্তু আমাকে, কারণ আমার পক্ষে না লোকে বলে আমার ফেস খুব মানে বোঝা যায় আমি রেগে আছি না, একদম বোঝা যায়।
তো সেক্ষেত্রে ওই সারাক্ষণ একটা পাথরের মতো মুখ নিয়ে অভিনয় করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আর সব এই এবার প্রলয়ের সময় তো অন্য লেভেল, অস্থির, অন্য লেভেলের, পুরো নিজের মতো খেলেছো একদম একদম এক খোলা মাঠে। একদম খোলা মাঠে। এবং এই অনিমেষ নিয়ে খুব মজা হয়েছে, কারণ আবার প্রলয়ের পরে বেশ বিশেষ করে, কারণ ঘরে ঘরে পৌঁছে গেছে তো ওটা। আমি মালবাজারে গত বছরই মালবাজার বইমেলায় গিয়েছিলাম অ্যাজ আ স্পেশাল গেস্ট। সেখানে গিয়ে দেখি যেহেতু বইমেলা, সেখানে প্রচুর বয়স্ক শিক্ষিত মানুষ সামনে বসে আছেন, ইয়াংরা তো ছুটে আসছে, ওদের যেরকম উচ্ছ্বাস, গাড়ি করে পারলে আমাকে গাড়ি করে স্টেজে তুলে দিচ্ছে, তুলে দিলাম, নমস্কার, দু চারটে কথা টথা বললাম। হঠাৎ এই পাশ থেকে ইয়াং যে গ্রুপটা ছিল, দাদা প্রলয়ের একটা ডায়লগ হবে না। সামনে আমার সব বয়স্ক শিক্ষিত চশমা পড়া, হয় না, বইমেলায় এসছেন। আমি না মানে এখানে অনেক বয়স্ক মানুষজন আছেন আমার সামনে। প্রলয় তো অনিমেষ দত্ত তো খুব একটা ভালো কথা বলেনি, তো কাজেই সেটা এখানে বলা যাবে না। ওমা অবাক করে দিয়ে আমাকে একজন বয়স্ক ভদ্রমহিলা, স্বামী ছিলেন, বাবা দেখা হয়ে গেছে, করে যখন ফেলেছো বলেই দাও, ওদের ভালো লাগবে। আমি তখন ওই ম বলি না ক বলি, যেটা সব থেকে সেফ। অনুরাগ কাশ্যপের সাথে কাজ করার অভিজ্ঞতা, এই অদ্ভুত অভিজ্ঞতা। অনুরাগ কাশ্যপকে আমরা অনস্ক্রিন যেটা দেখি, আর মানুষটা একদম সম্পূর্ণ আলাদা, ও গলাই পাওয়া যায় না, মানে চুপ করে বসে আছে, সিনটা যেরকম পড়ে যায়, দাদা কে এর তলায় উপরে ওর গলা শোনা যায় না। এবং মানে এমন একজন ডিরেক্টর, ওটা বুঝিয়ে দিল। তো তুই ধর শটটা দিলি, শটটা দেওয়ার পরে তোকে যদি কোনো ইনস্ট্রাকশন দিতে হয়, তার ইনস্ট্রাকশন আর কেউ জানবে না, কিন্তু সেটা স্ট্রেট উঠে আসবে, উঠে এসে কানে কানে গিয়ে, দাদা ये ट्राई कीजिए तो लगता है हो जाएगा। মানে এটা কয়েকজন বাঙালিকে শেখানো যায় না? না, বাঙালিরা তো অনেক বেশি জানে না। বাঙালি কিছু ডিরেক্টর অনেক বেশি জানেন, তারা এই সকলের সামনে অভিনেতাদের অপমান করে আনন্দ পান, বড় ডিরেক্টর প্রমাণ করার চেষ্টা করেন নিজেদের, ওই জন্যই তারা বেশি বড় হতে পারেন না। ওই জন্য অনুরাগ কাশ্যপ আর অনুরাগ বসু, সে তো আবার অন্য জিনিস, কোনো হেলদোল নেই। হবে কাজ হবে, কাজটা হওয়া নিয়ে কথা, তারা করছে কোনো স্ক্রিপ্ট নেই। আরে সিনটা কি, আরে গল্পটা তো জানো, সিন বলে দিচ্ছি, দাঁড়াও না, বসো না। একবার হয়েছিল জাগ্গা জাসুসের সময়, সিনটা গল্পটা আমার সঙ্গে কথা বলছে বাংলায়, আর পাশে রণবীর বসে আছে, সে বাংলা কিচ্ছু বোঝে না। কথা বলতে বলতে তুই এটা করে নিচ্ছ, তাহলে ওই যে যখন ওর সঙ্গে দেখা হচ্ছে, সেই মাঝখানে এইটা গেছে কিন্তু পুরোটা, হ্যাঁ, এটা ওই সময়টা জাস্ট দুজনকে রেকগনাইজ করছে। এটা তুই চাইলে এই লাইনটা বলতে পারো ইফ ইউ ওয়ান্ট, না বললেও চলে। रणवीर बोलছে, दादा क्या बोल रहा है मोटा, गाली दे रहा है मुझे, तुम बंगाली में क्यों बात कर रहे हैं? तो ता बोल रहे हिंदी बोल रहा है कि डायलॉग लिख लेने के लिए। क्यों बे मोटे, तेरे को पैसा नहीं मिलता, लिख के दे। তখন বাংলায় লিখে দেবে, তারপরে তারা অ্যাসিস্ট্যান্ট সেটা হিন্দিতে ট্রান্সলেট করবে। ওই করে গানগুলো হয়েছে জানিস, আগে প্রথমে বাংলায় লেখা হয়েছে, ওই আগা পাঁচতলা ফাঁকা পাঁচতলা আসে করতে গেলে। হ্যাঁ, আর জাগ্গা জাসুস ওয়ে হেড অফ হিজ টাইম, সাংঘাতিক ছবি। ওটা নিয়ে হয়তো ভবিষ্যতে কথা হবে। কিন্তু আমার মনে হয় আমরা বাঙালিরা যতটা, ও কিছু জিনিস অনেকে মিলাতে পারেনি, শুন্ডি, সত্যজিতের রেফারেন্স গুলো, ওগুলো মিলাতে পারেনি। কিন্তু অসাধারণ, মানে লিরিক্যাল পুরো একদম। মানে আমি শুটিংটা আমার দেখে মনে হয়েছিল এটা নো লেস দ্যান অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন। সত্যি মানে স্পিলবার্গ যেটা করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওই লেভেলের ছবি। আমি তোমাকে দেখেছি, তুমি একজন প্রচন্ড উদার মানুষ, তুমি যে কোনো সেক্সুয়ালিটি, তার যা জীবন সেটা তার, কিন্তু তুমি নিজে ব্যক্তিগতভাবে চূড়ান্ত স্ট্রেট। হ্যাঁ, সেই মানুষটাকে যখন নাইট ম্যানেজার করতে হলো, হ্যাঁ, এটা বলো। এটা আমার মানে যখন নাইট ম্যানেজারটা পেলাম, আচ্ছা, আমি যারা দেখেননি তাদের জন্য বলছি, চরিত্রটা একটি গের সমকামীর। তো নাইট ম্যানেজার যেটা মানে যখন বলা হলো, তখন আমি রিয়েলি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, কারণ নাইট ম্যানেজার একটা ব্রিটিশ নাইট ম্যানেজার শুনছি আমি, আমার তখনও দেখা হয়নি। मैं संदीप बोललाम, दादा ये इंग्लिश में हो गया है, वो देख लीजिए, स्पेशली एक सीन देख लीजिए बस,
कौन सा? बोले एक है वो रेस्टोरेंट वाला सीन जहाँ बवाल मचाता है वो। ठीक है, একটা সিন দেখেই বলে এই বাপরে আমি তো এই হয়ে যাব, মানে প্রভাবিত হয়ে যাব, দেখে বন্ধ করে দিয়েছি। তারপরে স্ক্রিপ্ট বেস করে, এবং প্রথম দিন থেকে अनिल सर আমাকে বলে যাচ্ছে, संदीप ने तेरे को बेस्ट रोल दे दिया, बेस्ट, ये ठीक नहीं किया तू। सर आप बोलिए कौन शेली करेगा, आपका जो क्या बोलूं मैं अपीयरेंस ऑन स्क्रीन तो मेरे पास है नहीं, है ना? अच्छा हाँ वो तो ठीक है, मैं बड़ा स्टार हूँ। আর মজার লোক, মানে অনিল স্যারের সঙ্গে কাজ করে যা মজা আছে, মানে প্রথম কথা তো প্রথম দিন দেখা হতেই বাড়িতে লাঞ্চে ডেকে নিলেন। পরে বুঝলাম যে ওনার সঙ্গে আমার কেমিস্ট্রিটা বেশি, তো মানে দুজন বন্ধু, উনি আমাকে কি করে সাবলীল করবেন, ওই সেই প্রফেশনালিজম যেটা ফার্স্টে বলেছিলে। আমি অনিল কাপুর টাপুর কেউ নই, আমি তোমার বন্ধু। লাঞ্চ এবং প্রত্যেক সিন যেখানে ভালো লেগেছে, मेरे से अच्छा किया, काट दूंगा, एडिट में जाऊंगा, मैं बड़ा स्टार हूँ, काट दूंगा, कर अच्छा সিন কর। আর ওই রোলটা করতে গিয়ে না তারপর দেখেছিলাম যে এই লোকটা, মানে হয় না কিছু লোককে দেখে বোঝা যায় না ক্লোজেট, এবং সব সময় যে ওই এতে থাকে তাও নয়, ওই ছোট ছোট জায়গা আছে যেখানে তোমায় বোঝাতে হবে, যেখানে ওই ওকে ফাঁসানো হয় যে সিনটায়, যে ওই ট্রলি ঠেলে ওই ওয়েটারটা কথা বলতে বলতে হঠাৎ করে গিয়ে আটকে যায়, একটু মেপে নেয়, ওইটুকুই, মানে ওভারটলি নয় না, ওইটুকুই। আর শুধু গিয়ে তো ছিল না, চরিত্রটা তো সাংঘাতিক ছিল, মানে ইনডিসিপ্লিন, সাংঘাতিক, উচ্ছৃঙ্খল, একে কন্ট্রোল করতে পারছে না স্বয়ং শেলি। হ্যাঁ, তো ফ্যান্টাস্টিক ক্যারেক্টার। কেমন এমন জায়গায় আছে শুটিং করেছি, লোকেশন গুলো কি সুন্দর, মানে সবাই তো অ্যাফোর্ডও করতে পারবে না। লোকেশন গুলো কোথায় ছিল গো? ওয়াইজ 3টে শ্রীলঙ্কা, যেটা আমাদের বাড়ি দেখিয়েছিল যে সমুদ্রের ধারে, যেটা ডেন, যেটা পুরোটা ওই তোমরা পুরো সবাই মিলে আলোচনা করতে, রিসর্টটা যেটা তুমি দেয়ালের উপর বসে, ধারে, হ্যাঁ মানে সমুদ্রের ধারে, যেটা ওই বিউটিফুল জায়গা, সামন ভিলাস বলে, সেখানে করেছি। মানালিতে করেছি, সিমলায় করেছি, ওয়াইল্ড ফ্লাওয়ার হল সিমলা, আর রাজস্থান, মানে দুবাইটা রাজস্থান। এই গরমের মধ্যে ওই ড্রেস পরে মরুভূমিতে শুট করা না বাবা, মারাত্মক। সেখানে আমি গরম নিয়ে কিছু বলতেও পারছি না, আমার সামনে হচ্ছে আমার 10 থেকে 10 বছর বড় একটা মানুষ, 10-এরও বেশি হবে, হ্যাঁ 10 বেশি হবে মানুষ, সে বলছে চল একটে কর দিতে। হ্যাঁ, এই একটা রোগ মানুষটার এখনো, ভ্যারাইটি আয়েগা চল না একটে কর দিতে। মানে ও 3 দিন কাজ করার পরে আমার সঙ্গে বুঝেছিল যে আমি ওটা ঠিক পছন্দ করছি না। 3-4টে টেক হয়েছে, যতটুকু করার ওর মধ্যে করে নিচ্ছি, পরে যেতে গেলে যে আমার মনটা ঠিক ধরতে পেরেছে, ধরার পরে 3rd দিন থেকে আমাকে শুনিয়ে বলতো, যেই আমি ফ্লোরে ঢুকতাম বা সেটে ঢুকতাম, संदीप बंगाल टाइगर के इधर बिठा के रख, पहले हम 5 बार रिहर्सल करेंगे, उसके बाद इसको बुला, ये रेडीमेड एक्टर है, सत्यजीत वाला रे वाला एक्टर है, मैं हंगामा करने वाला एक्टर हूँ। শুনে শুনে বলতো। আমাদের ছোটবেলার একজন প্রিয় ডিরেক্টর, তার দামিনী বলো, চায়না গেট বলো, আন্দাজ আপনা আপনা, মানে বৈচিত্র্যময় ডিরেক্টর, কোনোদিন নিজেকে রিপিট করেন না। তার সাথে একটা ছবি করেছো, ব্যাড বয়, রাজকুমার সন্তোষী, ব্যাড বয় লাস্ট ছবি যেটা, তাতে দুটো খুব, মানে এক তো নামাসিকে প্রথম, এবং সেখানে সারাক্ষণ নামাসি যতদিন শুট করেছে, আমরা এতে ছিলাম ব্যাঙ্গালোরে, মাইসোরে, মিঠুনদা যোগিতাদি ছিলেন সারাক্ষণ। মিঠুনদা যাওয়ার আগে আবার আমাকে বলে গেলেন, ওকে একটু দেখিস কিন্তু, এদারা জো বলেগা শুনেগা তুই, ওটা দেখিস কিন্তু। আমি বললাম হ্যাঁ দেখবো ডেফিনেটলি। তো এটা অদ্ভুত মানুষ রাজকুমার সন্তোষী, চিরকাল যা দেখে এসছি, মানে মানে ছবি টবিতে দেখে এসছি, শুটিংও তাই, ওই একটা হাফ প্যান্ট, একটা হাফ শার্ট, এসে বসে পড়লেন, স্ক্রিপ্ট পড়বেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইমোশন দিয়ে পড়বেন, মানে অ্যাক্টিং করে। অদ্ভুত, মানে অত বড় একজন ডিরেক্টর,
এবং কম হিট তো দেননি জীবনে। ঘায়াল, দামিনী, আন্দাজ আপনা আপনার মতো কমেডি, চায়না গেট। মানে সেটা একটা অদ্ভুত লেগেছিল প্রথম দিন যখন কাজ করলাম, এবং পুরো ছবিটা হলো ওরম ভাবে, এবং ওই শট যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ ওনার বক্তব্যই শেষ কথা। এবং একটা জিনিস ওনার ইউনিট থেকে এটা আমি পেয়েছিলাম, যেটা আমি আর কেউ কোনোদিন আমায় বলেনি। আমি লাস্ট শুটিং করেছি, আমার র্যাপ আপ হয়েছে ব্যাঙ্গালোরের শট দিয়ে দিয়েছি, মেকআপ তুলে নিয়েছি, তুলে এবার গাড়ি নিয়ে আমি হোটেল ফিরবো, পরের দিন আমার ফ্লাইট কলকাতা। আমি গাড়িতে উঠতে যাব, একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে বললেন, রাজি আপসে মিলনা চাহতে। আমি রিশু তো বা ক্যা কেলো করেছি। আমি গেলাম, শাশ্বত ফোন নিকালো। আমার তখন একটা বাটেনওয়ালা মাল, বুঝলিস, কোম্পানিটা কি আমার মনে নেই, ছোট্ট এইটুকু বাটেন। ওটা দেখ, ये क्या है आजकल कोई ये एक पेंसिल और कागज दा, নিজের নাম ফোন নাম্বার লিখে घर पहुंच के फोन कर देना। আজ অব্দি কেউ বলেনি। আউটডোর থেকে ফিরে গিয়ে বাড়ি পৌঁছে আমাকে একটা ফোন করবে। আচ্ছা, নিজের মানসিক ফ্রেমওয়ার্কটা কিরম করতে হয় যখন এরকম নাইট ম্যানেজারের মতন স্প্রলিং প্রজেক্ট, বিশাল বিশাল লোকেশন, তাতে বিরাট বিরাট স্টার, আবার তারপরে এখানে আসছো, এসে একটা নতুন ডিরেক্টরের, ধরো এটা আমাদের গল্প, যেটা এখন চর্চিত এবং সুপারহিট ব্লকবাস্টার এবং সারপ্রাইজ ব্লকবাস্টার, কেউ আশা করেনি না, আমরা নিজেরাই আশা করি। হ্যাঁ, তো তুমি নিজের মানসিক গঠনটা কিরম ভাবে চেঞ্জ হয়? আমি না নিজেকে জলের মতো করে রাখি, বুঝলি, কাপে ঢাললে কাপের শেপে, বোতলে ঢাললে বোতলের শেপে। আর এবার তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ করার বাবা কেমন? আমি আর তেলেগু, প্লিজ যদি নেবেন আমাকে হিন্দি, আমাকে দিয়ে হিন্দি বলাবেন বা অন্য কাউকে দিয়ে তেলেগুতে ডাব করাবেন। তুমি কি ডাব করেছো নাকি? তেলেগুটা আমার ডাব করা। সে কি করে বললে? কথাটা বলেছি তো, পুরো ছবিটা তো তেলেগুতে শুট হয়েছে প্রথম দিন ছাড়া। বলে 1 2 3 4 করতে হয়, কিচ্ছু 1 2 3 4 না, তুই পুরো ছবিটা দেখ, তুই লিপ পেলাতে পারবি। আমি তো হিন্দিটা দেখেছি না। না মানে হিন্দিটা দেখ, তাহলে সব লিপ মিলবে না তো। ওকে, হিন্দিটা দেখ, তুই দেখবি লিপ যেটা বলছিস সেটা মিলছে না। হ্যাঁ, ওটা তেলেগুর সাথে ইয়ে করা। কি কঠিন ব্যাপার একটা ভাষা না জেনে না বুঝে রিমোট করা। পুরো ডায়লগটা, তেলেগু ডায়লগটা ওই ইংরেজি অ্যালফাবেট দিয়ে লেখা, তলায় ইংরেজিতে পুরো ডায়লগটা লেখা। এবার আমি একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে রোজ গিয়ে আগে বসতাম, এ ওয়ার্ড इंग्लिश वाला कौन सा वर्ड है, ये इसका मीनिंग क्या है, সব নোট ডাউন হতো। এবার তার থেকে আন্ডারলাইন করে আমি করতাম যে এই ওয়ার্ডটা আলাদা করে আবার ইংলিশে তেলেগু ডায়লগটা লিখে কোনটাতে স্ট্রেসটা দেবো, কোথাতে কি ইমোশন, এই করে একটা পুরো ছবি শুটিং করা। মানে তার উপরে ওই ড্রেস পরে, ড্রেস নেওয়া যাচ্ছে না, প্রচুর খাটনি গেছে, সামনাসামনি দেখা যায়নি। না, দেখা গেছে, বক্স অফিসেও দেখা গেছে। বক্স অফিসে দেখা গেছে, ব্যাস ওটাই তো দিনের শেষে, ওটাই আমাদের। শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে শুটিং মানে খুব ভালো খাওয়া দাওয়া। তুমি বলো একটু তোমার খাদ্য রসিকতা নিয়ে একটু বলো। সেটা তো যারা আমাকে দেখছেন এখন তারা জানেন, তারা মাঝে মধ্যেই বুঝতে পারেন যে আমি আবার খাওয়া দাওয়া শুরু করেছি, আবার দেখেও বুঝতে পারেন যে আমি এবার ডায়েটিং করছি। তো আমি না জীবনটা আনন্দ করে, যতটুকু ক্ষমতা আছে তার মধ্যেই জীবনটা আনন্দ করে কাটাতে চাই। তার মধ্যে খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়া, সিনেমা দেখা, গান শোনা, এগুলো না করবো যদি, তাহলে আমি বাঁচবো কেন? আমি প্রচন্ড ডিসিপ্লিনড হয়ে আমি একটা চেহারা মেনটেন করে, কিন্তু আমার জীবনে কিছু আর কোনো রস নেই, আমি ওরম জীবন আমার দরকার নেই। তাহলে মনে হয় তোমার অভিনয়টাও তোমার আনন্দে যেরকম ভাবে করো। কারণ আমরা তো অভিনয়, আমরা বোধহয় খুব কিছু মানুষ আছি যারা সত্যি লাকি যে আমরা যে প্রফেশনটা ভালোবাসি তাতে আছি। অনেকে আছেন যারা যে কাজটা করেন ভালো লাগে না, শুধু মাইনেটা মাসের শেষে পান বলে করেন। ভাগ্যিস আমাদের সেটা নেই। দুটো দুঃখ আছে, কোন দুঃখটা বড়? উত্তম কুমারের সাথে একটাও স্থির চিত্র পর্যন্ত নেই। জয় বাবা ফেলুনাথের রুকু মিস সত্যজিৎ রায়ের সাথে। কোন দুঃখটা বড়?
উত্তম কুমার। কারণ রুকুটা ভাগ্যিস হয়তো করিনি, ছোট ছোট মানে ছোটবেলায় পাঠ করে সে বড় হয়ে খুব ফেমাস হয়েছে হাতে গোনা লোক, হাতে গোনা, স্পেশালি তখন। তো কাজেই সেটা না হয়েছে হয়তো, সেটাই কপালে ছিল। কিন্তু যে লোকটাকে পাশ থেকে দেখেছি, সামনে বসে বাবাদের কথা বলছে, আমি তো জানতামই না লোকটা কে। আমি তো উত্তম কুমারকে চিনেছি 25শে জুলাই 1980। 24 তারিখ উনি মারা গিয়েছিলেন। 25শে যখন লরি নিয়ে ওনার দেহ নিয়ে বেরিয়েছিল, আমি ছিলাম ওই একবার আন্দাজ পেয়েছিলাম ওই এতে ইডেন গার্ডেন্স। আমি শরৎ বস্ত্রর পোস্ট অফিসের উল্টো দিকের একটা বাড়ির ছাতে, আমাদের পাড়ার সামনের দিকের বাড়িটা, যেটা পাড়ায় দাঁড়িয়েছিলাম। আমার ডান দিকে যতদূর দেখতে পাচ্ছি, মানে ডান দিকে হচ্ছে দেশপ্রিয় পার্কের দিকে চলে গেছে, আর বাঁ দিকে সাদার্ন অ্যাভিনিউর দিকে চলে গেছে, উল্টো দিকে ঢুকে গেছে রাজা বসন্ত রায় রোড। আমি রাস্তা দেখতে পাইনি। লরি তখন কিন্তু দেশপ্রিয় পার্কের ওদিকে, শুধু মাথা, খালি মাথা, রাস্তা নেই, ফুটপাত নেই, জানলা খালি নেই, বারান্দা খালি নেই, ছাদ খালি নেই। 22শে শ্রাবণের পর মনে হয় প্রথম হয়েছিল। মানে এটা আমার বাবা বলেছিলেন যে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে এরকম হয়েছিল, এবং সেই কারণে আমি, মানে বাবা যখন রঞ্জিত কাকু নাকি ওই পায়ের থেকে ফুল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলেন পাবলিককে, বাবা বারণ করেছিল, রঞ্জিত করিস না, ম্যাসাকার হয়ে যাবে, করিস না, ফুল শেষ হয়ে যাবে। দাড়ি ছিঁড়ে নিয়েছিল রবীন্দ্রনাথের, চুল ছিঁড়ে নেবে। মানে ওইটা দেখার পরে এটা কে, বজ লাইন বন্ধ হয়ে গিয়েছিল, ট্রেন লাইন। কি স্টারডাম নিয়ে এখন কথা বলে। তুমি তো মানে এমনকি এটাও বলেছো, কি তোমার হাসিটা এরকম কেন? হ্যাঁ, তো কোন তাতে খুব হেসেছিলেন। তার মানে দেখ, বাচ্চা অবস্থাতে আমার কিন্তু ওই দিকটা নজর গেছে, মানে এতটাই টেনে রাখার ক্ষমতা ওটা। আমি তো বলেছিলাম তোমার দাঁতগুলো ভেতর দিকে হাঙড়ের মতো ঢোকা ঢোকা, এদিকে এই হাসির জন্যই। সেটা মনে মনে ভেবেছিলেন, তুই কি জানিস এই হাসির জন্য কত সংসার ভেঙে গেছে রে পাগলা। এবার সামনে কি? সামনে এখন অনুরাগ বাসুর ছবি চলছে আমাদের, মেট্রো ইন্দিনো। ও বিশাল কাস্টিং, মানে, আর অনুরাগ মানে তো অনেকদিন ধরে হবে। ও ঠান্ডা মাথায় কাজ করতে বিশ্বাস করে। মানে আমি একটা ছোট্ট, আমি যতটুকু জানি আমার গল্পে, আমি আর নীনা গুপ্তা হাজব্যান্ড ওয়াইফ। অনুপমজি হচ্ছেন নীনাজির কলেজ ফ্রেন্ড। তুমি ভিভরিচার্সদের সাথে লড়ছো তাহলে? মাসাবা। যাই হোক, তো অনুপমজি তো আমার দুই মেয়ে, এক হচ্ছে কঙ্কনা, আরেকটা হচ্ছে সারা আলী খান। আমার দুই জামাই, একজন হচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী, একজন হচ্ছেন আদিত্য রায় কাপুর। এটা যদি আমার গল্পটা বললাম আমি আমার দিকের, তাহলে কি তোমার বয়স বাড়াচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, আমার তো এই কথাই, আমি নীনাজি প্রথম দেখেই, শাশ্বত, হাউ ওল্ড আর ইউ? দিস, why are you playing my husband? It's an interesting role. তো যাই হোক, বয়সটা বাড়িয়েছে, এবং ওইটা একটা কাজ চলছে। আবার আমি এই মাসের শেষে যাব বম্বে, তো আর একটা করলাম, মানে নীরজ পান্ডে প্রোডাকশনস, খাকি 2, দ্য কলকাতা চ্যাপ্টার। আচ্ছা, হ্যাঁ। নীরজ পান্ডের সাথে কেমন লাগলো? বেশ, ওরও তো বড় ফ্যান, কলকাতা কানেকশন বড় আছে। ফ্যান। এমন ওয়েডনেসডে, স্পেশাল 26, এমএস ধোনি, কি আছে, এমএস ধোনি, মানে এমএস ধোনি বললে তো আরেকজনের নাম চলে আসে। হ্যাঁ, ওটা বাদ দেই ভালো। ঠিক আছে, খারাপ লাগে। কিন্তু আমি সেদিন আগে দিল বেচারা দেখাচ্ছিল, কালকেই আমি দেখছিলাম, কিন্তু খুব কষ্ট লাগছিল। যাই হোক, তো সেদিন খাকি 2 কলকাতা চ্যাপ্টার, ওটা করা হয়ে গেছে। আর একটা করেছি ক্লিন আপ ক্রু বলে, একটা জিওর জন্য একটা সিরিজ, আচ্ছা, হিন্দিতে, আমি আর যিশু, আর রবি আছেন, রবিজি মানে রবি কিষানের সাথে কিন্তু আমি তোমার একটা কোথাও মিল পাই। আচ্ছা, বড় বড় চোখ, একটা বাবু, কথা বলা খুব ইন্টারেস্টিং একটা। ওই তো জানা পড়েগা यार,
अमित जी ने बुलाया जाना पड़ेगा, মানে ওই সাইডে গেছে। আর ডিরেক্টর বলছে আমি শুটিং করবো কি করে, এরকম করছে থেকে থেকে চলে গেলে। কোথাও গিয়ে খাবার কষ্ট পেয়েছো শুটিং করতে গিয়ে? হ্যাঁ, বম্বে বা হায়দ্রাবাদে গেলে মানে ওই টেস্ট বারটার সঙ্গে মেলে না। আমি ওই জন্য টক দই আর ওই শুকনো চিকেন বা শুকনো মাছ ওইগুলোতে চলে যাই, কারণ উপায় নেই। তাও 5 দিন পরে তোর মানে মনে হয় একটু ভাত ডাল না হলে। মানে আমি একটা ডেনমার্কের ছবি করেছিলাম, হ্যাঁ এটা নিয়ে কথাও ইকবাল অ্যান্ড দ্য জুয়েল অফ ইন্ডিয়া। তাতে আমার পার্টটা ছিল দিল্লিতে, আমরা ছিলাম 5 স্টার বা 7 স্টার, ওটা বোধ হয়। দিল্লিতে তো বড় তাজমহল হোটেল, তাজমহল, নিউ দিল্লি। 5 দিনের মাথা থেকে না মানে আর পারা যাচ্ছে না, মানে শুটিং স্পটে তাও পাচ্ছি বেছে নেওয়ার মতো, তো হোটেলের খাবারটা নিয়ে যাচ্ছে না। আমি প্রোডাকশনের সঙ্গে একটা হিসেব করে নিয়েছিলাম যে আমি যদি আমার লাঞ্চের পরে কল টাইম হয় তাহলে আমি বঙ্গভবন হয়ে শুটিংয়ে যাব, সেই অনুযায়ী আমার গাড়ি ছাড়বে, বঙ্গভবনে ভাত ডাল পোস্তটা মারবো, মেরে তারপর যাব শুটিংয়ে। আর যদি খুব লেট নাইট না হয় বঙ্গভবন হয়ে বাড়ি মানে হোটেল ফিরবো। আর হাসতো, মানে বাঙালিও ছিল 2-1 বলে ও পুরা তুমি 5 স্টারে খাওয়াচ্ছে, বঙ্গভবনে খেতে যাচ্ছ, তুই বুঝবি না, তা না ওই গ্রেভি খেতে ওটা বুঝবি না, ওটা বম্বের বাঙালি তো। এই হচ্ছে ব্যাপার। আমাদের ছোট্ট হিয়া, ছোট্ট আর নেই রে, সে বড় হয়ে গেছে। হ্যাঁ ছোট্ট ছিল এককালে, রীতিমতো বড় হয়ে গেছে। সে কি ভাবছে না ভাবছে, সে তো গত বছর জেভিয়ার্স থেকে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট হলো, আমাদের মাস মিডিয়া এবং ভিডিওগ্রাফি। ছোটবেলা থেকে ওড়িশি শিখেছে, ওড়িশি। এখনো কন্টেম্পোরারি ডান্স এসব করছে টচ্ছে, নাচের ক্লাস চলছে তার, মাঝখানে বেনি মানে দামিনীর ওয়ার্কশপ 3টে ওয়ার্কশপ ও করেছে। বেনি ইজ ফ্যান্টাস্টিক। তো সেখানে এবার ওর ব্যাপার, ও কি করবে, মানে আমার ওর ক্ষেত্রেও অনেকটাই এখন মানে ও হচ্ছে এখন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে, সেটা ওর সুবিধে আছে, বাবার সঙ্গে কেউ মেলাবে না, অন্য জেন্ডার হওয়ার সুবিধা আছে। কিন্তু ওই ওকে করে নিতে হবে একটা জায়গা, দেখা যাক। কিন্তু মুম্বাইয়ের জার্নিটা তো অনেক সিস্টেমেটিক, তার একটা এজেন্ট লাগে, একটা লাগে, সেটা অনেক বেটার। হ্যাঁ, সেটাতে তো ওর একটা গাইডেন্স হলে ভালো হয়। সেটা হলে হয়তো ভালো হয়, সেটা আমি দেখা যাক কি করা যায়। এবং মুম্বাইতে হলে মানে মুম্বাইতে গিয়ে থাকাটা না আমাদের পক্ষে খুবই মুশকিল। মানে আমাকে অনেকে বলেছেন, এবং লাস্ট টাইম ক্রুয়ের শুটিং এর সময় ফারাহ খান আমায় বললেন, আরে শাশ্বত আবি তো লেলো ইধার রেন্ট পে লেলো। আমি রেন্টে যদি লাগবো, কারণ মুশকিল হচ্ছে যে বম্বেতে গিয়ে থাকলে হ্যাঁ কানেকশন একটা কাছাকাছির মধ্যে থাকে, ডেকে নিল তোকে কেউ, আলোচনা হলো, কিন্তু বেশিরভাগ কাজ তো বম্বেতে হচ্ছে না, হচ্ছে চারিদিকে, হচ্ছে বাকি দিকে আশেপাশে। নাইট ম্যানেজার আমরা কোথায় বম্বেতে শুট করেছি, রাইট, একটা হোটেল সিকোয়েন্স ছাড়া বাংলাদেশের কিছুটা পার্ট বম্বেতে শুট করা। তো কাজেই প্রথম কথা জায়গা পাওয়াটা বম্বেতে, মানে বম্বেতে অত সহজে জায়গা পাওয়া যায় না, আর যদি পাও তুমি সেটা এমনই এক্সপেন্সিভ হবে সেটা জানি না, মানে পোষাবে না, মানে কতদিনে কাজ আসবে, কতদিন ধরে স্ট্রাগল করতে হবে। এছাড়া বেশিরভাগ আর বম্বের লাইফস্টাইলটা, মানে আমি তো বম্বেতে যদি আমি ধর 10 বছর থাকি, আমার তো 5 বছর রাস্তাতেই কেটে যাবে, বিশাল শহর, এত জ্যাম। আমি যখন অনিল স্যার প্রথম বলেছিলেন, আমি বলেছিলাম স্যার अगर इधर यहाँ के 10 बरस रहूंगा तो 5 साल तो रास्ते में गुजर जाएगा বলে উনি একটা হেসে একটা কথা বলেছিলেন, যেটা এখন বলতে পারছি না। এই প্রশ্নটা মানে আসেই যে তুমি স্টেজ খুব ভালোবাসো এবং তুমি সবসময় মনে করো যে অ্যাক্টরের আসল পরীক্ষা যদি কোথায় সামনাসামনি তৎক্ষণাৎ পাওয়া যায়, হ্যাঁ, এবং পরীক্ষাটাও স্টেজে, কিন্তু তোমার যা চাপ তুমি করতে পারছো না। কি আমাকে অনেকে বলেছেন, মানে ব্রাত্য বসু বলেছেন, অন্য একটা দল থেকে আমাদের দেবেশ দা বলেছেন, দেবেশ চ্যাটার্জি, হচ্ছে না এখন, সময় বেরোবে না, কারণ ওটা একটা অভ্যেসের ব্যাপার তো। এবং
লাস্ট দিন অবধি, যেরকম আজকেও কোনো প্রথম দিনের প্রজেক্ট ট্রেলার পেট কামড়ায়, বললাম না একটু আগে, স্টেজটা আমাকে সময় দিতে হবে। যদি আবার ওই নিয়মটার মধ্যে ফিরতে হয় তাহলে আমাকে টাইম দিতে হবে, এছাড়া আমি সাবলীল হব না। না হলে মুশকিল, ছেলে খেলা কোনো স্টেজ হয় না। যাকগে, আমরা চাই তুমি এরকমই ব্যস্ত থাকো গোটা দেশে বিদেশে। আমিও সহজভাবে থাকতে চাই। তুমি আমাকে শিখিয়েছো ইনফ্যাক্ট সহজভাবে থাকা। তোমার সাথে মিশলে আমরা জানতে পারি যে একটা মানুষ কত সহজ হতে পারে, ইনস্পাইট অফ বিং সাচ আ গ্রেট অ্যাক্টর। তোমার সাথে মিশলে কোনোদিন মনে হয়নি, তুমি আমাদের টের পাইয়ে দিচ্ছ যে তুমি কে। আমরা আমরা টের পেয়েছি আমরা তোমার সমকক্ষ। আমরা সবাই তোমার ভালো চাই। তুমি আমাদের সবার গর্ব, এবং এই গর্বটা আমাদের হতে থাক। এবং হ্যাঁ, দেশে বিদেশে করুক, আমাদের একসঙ্গে কেউ কাজ করুক, অনেক বছর হয়নি। হলো লাস্ট আবার কাঞ্চনজঙ্ঘা, সেটাও খুব ভালো প্রজেক্ট, আমার খুব কাছের প্রজেক্ট, মজার প্রজেক্ট। এবং কোভিডের পর সবাই এত খিদেতে ছিলাম, সবাই মিলে একসাথে, এবং এত সব বিচ্ছু এক জায়গায়, তারপরেও যে কাজটা রাজস্বী তুলতে পেরেছে। এটাও আরেকটা জিনিস আমি শেষ করতে যাচ্ছিলাম সবাইকে বলার, যে রাত 2টো অবধি হয়তো আপনি শাশ্বত চ্যাটার্জিকে দেখছেন সে হুল্লোড় করছে, কিন্তু ভোর 4টায় কল টাইম থাকলে সবার আগে কিন্তু রেডি হয়ে চায়ের কাপ হাতে মেকআপ টেবিলে যে বসে আছে। ও, সেটা আমাদের আরেকজন ডিরেক্টরও তাই ছিলেন, তার নাম গৌতম ঘোষ। এই প্র্যাকটিসটা আমার ওই ইউনিট থেকে হয়েছে। আবার যাকে অপুদার সাথে কথা বলা ফুরবে না, তাই জন্য অপুদার হয়তো আরেকবার আসার সুযোগও থাকবে, আমাদেরও ডাকার অজুহাত থাকবে। অপুদার সাথে আমাদের আজকের আলোচনা, এই মুহূর্তে এই দেশের অন্যতম আলোচিত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করলাম।